Exactly. We are welcoming the champion of the champion, the international celebrity, Shakib Al Hasan. Shakib, ধন্যবাদ। প্লিজ ওয়েলকাম। আমরা আসলে সত্যিকার অর্থে অনেক বেশি সম্মানিত বোধ করছি আপনার প্রেজেন্সে, এবং ফাইনালি আপনি হট সিট অলঙ্কৃত করেছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশে। আপনার অনুভূতি কেমন? খুবই ভালো লাগছে। আমি যখনই আমার সাথে কথা হয় এটা নিয়ে যে এরকম একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের মাধ্যমে কি কি হয়, কিভাবে এটাকে প্রেজেন্ট করা হয়, তো আমার কাছে খুবই ভালো লাগছে কনসেপ্টটা। তো ওইটা থেকে আসলে এখানে আসা। এক্স্যাক্টলি। এবং আমরা গত বছর ঠিক অনেকটা এই রকম সময়ে আমরা স্বপ্ন দেখেছিলাম। ইনফ্যাক্ট এই স্বপ্নটাকে বাস্তবে রূপায়ণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে কিছু একেবারে পিছিয়ে পড়া মানুষগুলোকে, যাদের স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে যোজন যোজন মাইল ফারাক, সেই পথ শিশুগুলোকে কাউকেই আমরা নতুন কাপড় ছাড়া এবারের ঈদ যেন পালন করতে না হয়, এবং সেই ব্রতনে নেমেছিলাম এবং 12,000 পিস নতুন কাপড় কালেকশন করেছিলাম। ফাইনালি সেরকম আরেকটি উদ্যোগ নিয়ে এবারও আমরা নেমেছি, এবং সেই উদ্যোগের দারুণ সারথি হিসাবে আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে অনুভব করছেন? খুবই পজিটিভলি দেখি আমি এই বিষয়টিকে। বা আপনি হয়তো জানেন UNAIDS প্লাস হচ্ছে ইউনিসেফ এর সাথে আমি কাজ করছি। তো এই জিনিসগুলা যখনই কোনো প্রোগ্রামের মাধ্যমে কিংবা কোনোভাবে আমার করার চান্স আসে, আমি সবসময় চেষ্টা করি যে এইগুলাতে অ্যাটেন্ড করতে। কারণ আমার এটা অনেক ভেতর থেকে একটা এত যে ভালো ফিলিং হয় এটা করার পরে, সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। বা হ্যাঁ, আমি যদি কম্পেয়ার করতে বলেন, আমি যদি ক্রিকেটে 100 করি যতটা আমি খুশি হই, ওর থেকে হয়তো আরো 2-3 গুণ বেশি খুশি হই যখন আমি এদের সাথে কিছু টাইম স্পেন্ড করে আসতে পারি। এবং আসার পরে ঘরে যখন আমি বসে চিন্তা করি জিনিসটা, আমি কিছু কিছু ক্ষেত্রে ইমোশনাল হয়ে যাই, বাট আমি খুবই 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 আনন্দিত বোধ করি নিজেকে নিয়ে ওই টাইমটাতে, যে আমি ওদের সাথে কিছু সময় স্পেন্ড করে আসতে পারলাম। যথার্থ। এবং আমার মনে হয় আমার বন্ধুরা শুনছেন, দেশ এবং দেশের বাইরে থেকে প্রাণা ভালোবাসা বাংলাদেশের সাথে তারা যুক্ত আছেন, এই স্টুডিওর সাথে তারা নিজেদেরকে কানেক্টেড রাখতে পারছেন। এবং সাকিবের এই কথাগুলো, সাকিবকে আসলে আমরা ব্যক্তি সাকিবকে আজকে ক্যামেরা বন্দী করতে চেয়েছি, ব্যক্তি সাকিবকে আমরা ফ্রেমের মধ্যে আনতে চেয়েছি। কারণ আমরা খুব ভালো করেই জানি যে 100 মাইল বেগে বা তারও বেশি বেগে কেউ যখন বল করে, তখন তাকে বিট করবার জন্য যে ঔদ্ধত্যপূর্ণ অ্যাটিটিউড প্রয়োজন পড়ে, সেটি ক্রিকেটের পিচে যতটুকু মানানসই, ব্যক্তি মানুষটা কেমন সেটিকেও আমরা কিন্তু ফ্রেমবন্দি করতে চাই, তাকে আমরা কাছ থেকে জানতে চাই, তার অজানা কথাগুলো আমরা খুব কাছ থেকে অনুভব করতে চাই। সাকিব, একদম ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং তারপরে আস্তে আস্তে আপনার জীবনের যে উপাখ্যান, সে ব্যাপারগুলো একদম ডিটেলসে জানতে চাইবো, একদম ছোটবেলা থেকে। একদম ছোটবেলা থেকে বলতে গেলে যেখান থেকে আমার মনে পড়ে, সবসময় আমি বেশ ডিসিপ্লিন একটা ছেলে ছিলাম একদম বাচ্চা বয়স থেকে। কখনো আমার কাছে মনে পড়ে না যে মাগুরাতে আমি যখন থাকছি বা মাগরিবের আজানের পরে আমি ঘরে আসছি। সবসময় এটা একটা রুল ছিল এবং আমি এটা সবসময় ফলো করছি যে মাগরিবের আজানের আগে আমার ঘরে আসতে হবে। আর ছোটবেলায় আসলে প্রতি বছর বছর আমার এইমিং লাইফ যেটা, ওটা চেঞ্জ হতো। কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার, কখনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিভিন্ন ধরনের আসতো, কখনো প্রফেসর, এই ধরনের আর কি সব এইমিং লাইফ আসতো। কখনো কিন্তু ক্রিকেট আমার মাথায় ছিল না যে আমি ক্রিকেট প্লেয়ার হব, সত্যি কথা। ইনফ্যাক্ট আমার আব্বু ফুটবল খেলতেন, আমার ফুফাতো ভাই যে উনি ন্যাশনাল টিমে ফুটবল খেলছে প্রায় 7-8 বছর। তো সেদিক থেকে চিন্তা করলে আমার ফুটবলের প্রতি ঝোঁকটা একটু বেশি ছিল, এবং এটা এখনো আছে। আমি ফুটবল অনেক বেশি পছন্দ করি, বা আমার দেখতে ভালো লাগে, আমার খেলতে ভালো লাগে। আমি যখনই সুযোগ পাই ফুটবল খেলি। ইনফ্যাক্ট 1-2 দিন আগেও আমি ফুটবল খেলছি আমাদের যে এলাকার মাঠ আছে ওখানে সবার সাথে, এবং সবার সাথে খুব একটা বেশ ছোট আমার থেকে বয়সে ওদের সাথে খেলা, তো টাইমটা খুব ভালো কাটে। তো যেটা বলছিলাম যে ছোটবেলা থেকে যদি বলি, স্কুলে খেলতাম সব ধরনের খেলা, প্লাস হচ্ছে স্কুল টিমে খেলছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি। তো আমি বলতে গেলে সব ধরনের গেমসই খেলতাম। আমি স্কুলে ক্যারামে চ্যাম্পিয়ন, ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন। তো শুধু এমন না যে আমি ক্রিকেটই খেলতাম, তো সব ধরনের গেমসই খেলতাম। তো এগুলোর ভেতরে অনেক প্রবলেমও হতো। দেখা যাচ্ছে যে স্কুল সাধারণত সরকারি স্কুলে যেটা হয় যে বেতনের যেদিন ডেট থাকে, বেতন দেওয়ার পরে ওই দিন ক্লাস হয় না। তো ওই সময় স্বাভাবিকভাবে প্যারেন্টসরা জানে যে বেতনের পরে ক্লাস নাই, তো বাসায় আসে নাই, তার মানে আমি কোনো না কোনো মাঠে খেলছি। দেখা যাচ্ছে আব্বু মোটরসাইকেল নিয়ে আসছে, এসে খুঁজে খুঁজে কোনো এক মাঠে আমাকে পাইলো, নিয়ে গেল, নিয়ে যে মার। তো বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স ছিল।
ক্রিকেটের ব্যাটটা দেখা যাচ্ছে নানার কাছ থেকে 10 টাকা, মামার কাছ থেকে 10 টাকা, এরকম করে যখনই মানে যেহেতু তারা সরকারি চাকরি করতো সবাই, তো তাদের যখন একটা মাস শেষে বেতন পেত, আমিও তাদের কাছ থেকে একটা বেতন পেতাম আসলে। তো দেখা যাচ্ছে যে 10 টাকা 20 টাকা যার কাছ থেকে যেটা নিয়ে 110 টাকা হলে মোটামুটি একটা ওই টাইমে ভালো ব্যাট পাওয়া যেত টেনিস বলের জন্য। তো যে করে হোক ওটা কিনে এবং আমার ব্যাট নিয়ে আমি নিজে খেলবো, কারণ যেহেতু ক্রিকেট খেলা দেখতাম সবার নিজের নিজের ব্যাট থাকতো ইন্টারন্যাশনাল ম্যাচে, তো আমারও ওরকমই টার্গেট ছিল যে আমারও নিজের একটা ব্যাট থাকবে যেটা দিয়ে আমি সবসময় খেলবো। তো ব্যাট কিনতাম, কিছুদিন দেখা যাচ্ছে খেলছি, কোনো একটা ভুল করছি, আব্বু ব্যাটটা কেটে ফেললো। ওই টাইম গুলো ছিল আমার সব থেকে কষ্টের টাইম ওই টাইমে। এটা মানে আব্বুও বুঝতো, কিন্তু আব্বু একটু গরম মাথার মানুষ, তো এই কারণে মানে আব্বু রাগ উঠে গেলে আব্বু আর কি করে আব্বু নিজেও জানে না, জিনিসটা ওরকমই হতো। তো আম্মুর সাথে আমি ছিলাম সবসময় ফ্রেন্ডলি, আম্মুর সাথে সবসময় ক্লোজ, যত কিছু শেয়ার করার আম্মুর সাথে করতাম। আব্বুর সাথে অনেক গ্যাপ ছিল আমার, সত্যি কথা। বাট এখন অনেক দূরে, এতদিন আসলে মানে দূরে থেকে থেকে যে অবস্থাটা হয়েছে, এখন দুইজনের সাথে অলমোস্ট সমান তৈরি হয়ে গেছে। এটা বড় একটা কারণ, বিকেএসপি তে আমি অনেকদিন থাকছি, আর তারপরে আসলে একসাথে থাকাই হয় না ওইভাবে বলতে গেলে। তো ছোটবেলা যে কাহিনীগুলো মনে পড়ে এটা একটা। তারপরে ব্যাট কাটা তো একটা কষ্টের, দেখা যাচ্ছে ওটা দিয়ে রান্না করতেছে, তো এটা হচ্ছে আরো বেশি। ইনফ্যাক্ট আবার পরের মাসে তখন ওই যে ওই টার্গেট শুরু হতো, কিভাবে একটা টেনিস বল কেনা যাবে, কিভাবে বেতনের সময়। মনে আছে আমার আব্বু একবার যখন ঢাকা আসতেছিল তখন আমাকে জিজ্ঞেস করছিল কি লাগবে, তো ওর আগের দিনে আবার ব্যাটটা কাটছে আমার একটা, তো আমি কিছুই বলি নাই। তো আসার সময় দেখে একটা ঢাকা থেকে ব্যাট নিয়ে গেছে, তো আমি খুবই খুশি। এরকম অনেকবারই ঘটছে। আর আম্মুর সাথে হচ্ছে মানে পুরো ফ্রেন্ডের মতো। আর তারপরে তো আস্তে আস্তে যখন বড় হতে থাকি, বিকেএসপি তে ভর্তি হওয়ারও আমার একটা ইয়ে ছিল, কারণ আমি নর্মাল ওয়েতে বিকেএসপি তে যেভাবে সবাই ভর্তি হয় ওভাবে হয় নাই। বিকেএসপির ওই সময় একটা প্রজেক্ট চলতেছিল, এটাকে বলে ট্যালেন্ট হান্ট ক্যাম্প। তো পুরো বাংলাদেশ থেকে ওরা এরকম প্লেয়ার সিলেক্ট করতেছিল, শুধু ক্রিকেট না, বিভিন্ন ডিপার্টমেন্টে। তো আমি যেহেতু ক্রিকেটে ছিলাম, তো ট্রায়াল দিলাম আমি, মাগুরা থেকে চান্স পাই, ওখান থেকে আমরা 3 জন সুযোগ পাই। আমাদের 1 মাসের একটা ক্যাম্প হয়, ওটা নড়ালে। তো নড়ালে আমাদের পুরা খুলনা ডিভিশনের সবার ক্যাম্প হয়, তো ওখানে টোটাল 25 জনের মতো ছেলে ছিল। তো ওখানে ভালো করার পরে ওখানে যে অবশ্য ফার্স্ট টাইম আমি মানে আব্বু আম্মু ছাড়া 1 মাস সময় কাটালাম। ফার্স্ট আমি বলতে পারি 1 সপ্তাহের মতো সময়টা খুবই কষ্টে কাটছে, বাট তারপরে যখন ফ্রেন্ড হয়ে গেল, ওখানে পরিচয় হয়ে গেল সবার সাথে, আমি খুবই এনজয় করছি টাইমটা, যদিও অসুস্থ ছিলাম বেশিরভাগ টাইম। তারপরেও ক্যাম্পটা খুবই, ওইখানে আসলে আমার ফার্স্ট বলতে পারেন যে বেসিক যে জিনিসগুলো ক্রিকেটের ওগুলো শেখা। আর নড়াইল স্টেডিয়ামটা যারা দেখে নাই তারা তো আসলে বুঝবে না, স্টেডিয়ামের নিচে ঘরগুলা ছিল। তো ওখানে ওই সবাই 25 জনই আমরা একসাথে থাকতাম, প্রতি রুমে হয়তো 7 জন 10 জন করে। হ্যাঁ, ক্যাম্পের সময় 3 কি 4টা রুমে। তো ওই ক্যাম্পটাতে ভালো করার কারণে ওখান থেকে চান্স পাই। এরকম 6টা ডিভিশনেই ক্যাম্প হয়, তো সব জায়গা থেকে মিলে আবার 25 জন বিকেএসপি তে ক্যাম্প হয় 6 মাসের সেটা। তো এবার 6 মাসের জন্য বাইরে, তো আমার ফ্যামিলির জন্য একটা টাফ ডিসিশন যে এতদিনের জন্য চলে যাবে, পড়ালেখার কি অবস্থা হবে, যেহেতু আমরা মধ্যবিত্ত একটা পরিবারের ছেলে আমি, প্লাস হচ্ছে আব্বু সরকারি চাকরি করে, তো স্বাভাবিকভাবে চিন্তা কিন্তু ওই দিকেই যায় সবার যে হ্যাঁ সরকারি চাকরি করবে। তো আব্বুর ওরকম চিন্তা, কিন্তু আমাদের যে কোচ ছিলেন 1 মাসের ক্যাম্পে, উনি ওনার বাসা মাগুরাতেই ছিল, আবার আমাদের দূর সম্পর্কে একটু রিলেশনও ছিল। তো তখন ওনার নাম বাপ্পি স্যার, বাপ্পি, আমরা বাপ্পি স্যার বলি। তো আব্বু ওনাকে জিজ্ঞেস করলো যে কি করব, তোমার কি মনে হয়? তা বললো যে মামা আপনি ওকে দেন। তারপর বললো আচ্ছা ঠিক আছে। তারপরে আমি আসলাম বিকেএসপি তে। ফার্স্ট দিনের খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা, বিকেএসপি তে আমি আসছি আর কি, সকালে এসে রিপোর্টিং করলাম যে হ্যাঁ, কিন্তু আমার জুতা টুতা সব কিনতে হবে নতুন নতুন। ঠিক আছে, কি করা যায়? বিকেএসপি থেকে একটা বাসে উঠলাম, কয় ঘন্টা যে লাগলো তখন তো টাইম টু মেরার কোনো খেয়াল নাই, সত্যি কথা। চলে আসলাম পুরো গুলিস্তানে, কোন মার্কেটটা যেন একটা আছে, কি বলে মার্কেটটাকে, পিরিয়ামিনি মার্কেট? না না না, মানে এই যে দেখা যাচ্ছে চুরি করা জুতা টুতা বিক্রি হয়। ও আচ্ছা আচ্ছা, ওইটা চোরাই মার্কেট দিয়ে চালাই নি কাজটা আমরা। তো ওইখানে গেলাম গুলিস্তানে, যে এখন আমার সাথে আমার এক বড় ভাই ছিল এলাকার মাগুরার, যে আমাকে নিয়ে আসলো। তো তার সাথে আমি গেলাম ওখান পর্যন্ত, ওখানে যে জুতা টুতা কিনলাম। এরপরে সে এটা আসলে বিকেএসপি প্রিপারেশন চলছে, হ্যাঁ মানে 6 মাসের ক্যাম্পে যে জিনিসপত্র লাগবে আমার। জি, তো ওখান থেকে এখন বাসে উঠলাম,
এই আসা যাওয়া যে কত কষ্ট, যারা বাসে ট্রাভেল করছে আসলে তারা বুঝতে পারবে, সত্যি কথা। তো আমি যেটা করলাম যে আসলাম, ওখান থেকে জুতা টুতা কিনলাম, যা যা কেনার আমাকে দিল, দেওয়ার পরে আমাকে একটা বাসে উঠাই দিল, বললো যে এই বাসটা একদম সাভার পর্যন্ত মানে বিকেএসপি পর্যন্ত যাবে, তো এটাতে উঠে থাকলে চলে যাওয়া যাবে। তো আমি বসে আছি, এখন আসতেছে। আমি তো তখন রাস্তা কিছু চিনি না, ঢাকায় ফার্স্ট টাইম, মানে হ্যাঁ আসছি ছোটবেলায় একদম, তখন তার কিছু বুঝি না। তো আস্তে যেটা হলো যে সাভারের পরে জিরানি বাজারে হচ্ছে বিকেএসপি, ওর থেকে বেশ কিছু দূরে বা বিকসিমকোর অফিস আছে ওই এলাকার জায়গাতে, ওখান থেকে প্রায় 2-3 কিলোমিটার দূর। ওখানে এসে সব যাত্রী নেমে গেল, আমি একমাত্র যাত্রী আছি যা জিরানি পর্যন্ত যাওয়া লাগবে। তো বাসালা বলতেছে বাসালা যাবে না, হ্যাঁ আর কোনো প্যাসেঞ্জার নাই ভাই, আপনি এখানে নামেন। তারপর বললাম যে ভাই আমার তো ওই জায়গায় যাওয়ার কথা, বললো বাস আর যাবে না, ও বাস ঘুরে ফেলতেছে। তো আমি এখন কি করবো, জিনিসপত্র নিয়ে নেমে গেলাম, নেমে এবার হাঁটতেছি। আমি শুধু টার্গেট করতেছি বিকেএসপি লেখা কখন আমি দেখবো, আমি তো ওটা দেখি না। হাঁটতেছি এরপরে দৌড় শুরু করলাম, যে রাত হয়ে গেছে তখন, অলমোস্ট রাত 7-8 বাজে। আচ্ছা, ফার্স্ট টাইম আমি আসছি, বয়স কত হবে 13-14, তো সবকিছু হ্যাঁ ওরকম 13-14 হবে। তো সবকিছু মিলে ভয়ের একটা ব্যাপার, এক্সাইটমেন্ট ছিল, সবকিছু আর কি কেমন যেন। তারপরে দৌড় শুরু করলাম, দৌড়াইতে দেখি দূরে দেখলাম যে বিকেএসপি লেখা, শান্তি, আর কোনো টেনশন নাই। ঢুকলাম, হোস্টেলে গেলাম, এই হলো 6 মাসের ক্যাম্প শুরু হলো। তারপরে তো 6 মাসের ক্যাম্প হলো, অনেক মজা। হোস্টেল লাইফ কেমন ছিল শাকিব? শাকিব তো এমনি ফান লাভিং, হোস্টেলে তো মাস্তি। আমার এমন অবস্থা হতো যে আমি যখন বিকেএসপি ছুটি হয়ে, মানে আমি যখন বাইরে থেকে কোনো আন্ডার-15 আন্ডার-17 খেলে আসতাম, তখন আমাদের বিকেএসপি থেকে কিছুদিনের জন্য ছুটি দিত, যে যাও তুমি বাসায় যেয়ে আসতে পারবে। আমি যেতাম না, আমি বিকেএসপিতে থাকতাম, কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি প্রতিদিন হিসাব করি, প্রতিদিন আমি একটা বই লিখতে পারবো। মানে আমার বিকেএসপির প্রতিদিনের লাইফ এত আমি হোস্টেল লাইফটা শুনতে চাই। ইনফ্যাক্ট আমারও 5-7 বছরের হোস্টেল লাইফ ছিল। আমরা বুঝি যে হোস্টেলে অনেক রকমের ভ্যারিয়েশন থাকে, কিন্তু কিছু শুনতে চাই আর কি। আচ্ছা, আমি 6 মাসের ক্যাম্পটা তো শেষ করলাম, তারপরে ওখান থেকে চান্স পেয়ে গেলাম বিকেএসপিতে, তারপরে ভর্তি হলাম। আব্বু আম্মু এসে রুম টুম পরিষ্কার করে, আর আমরা যে 4 জন নতুন, মানে অনেকেই নতুন ভর্তি হলো, তো আমরা এক রুমে 4 জন করে, তো ওখানে রুম অ্যাভেলেবেল ছিল না দেখে ওই সময় আমাদের এক রুমে 5 জন থাকতে হলো কিছুদিনের জন্য। তো আব্বু আম্মু, আমাদের যেসব ফ্রেন্ডরা ছিল, ওই রুমমেটরা ছিল, ওদেরও আব্বু আম্মু প্যারেন্টস যারা যে আসছে, সবাই সে রুম টুম পরিষ্কার করে দিয়ে নতুন বিছানা। আমার এখনো মনে আছে, আকাশি কালার, মানে আমাদের চাদর 2টা এলাও ছিল, আইদার পিঙ্ক আইদার আকাশি, মানে হ্যাঁ একই কালার হতে হবে আর কি। আরো বলেও দিত কোন একটা মানে একটা কোন কোম্পানির একদম ইয়ে ছিল, তো একদম নতুন আকাশি কালারের চাদর, আমাদের নাইট ড্রেস আকাশি কালারের, সবকিছু পরে টোরে রেডি, নতুন মশারি নিজে টানালাম, তারপর 10টার ভিতরে লাইট অফ করতে হবে। এ হলো ফার্স্ট দিন। পরের দিন ফার্স্ট নতুন একদম, আমাদের স্কুল কলেজ 2টা মিলে আমাদেরকে আমরা কলেজই বলি ওটাকে। ট্রেস পরে গেলাম, সকাল 8টার সময় খাবার, ঘন্টা দেয়, এগুলো অনেক ইন্টারেস্টিং আসলে। মানে যদি আমি ভোরবেলা থেকে শুরু করি, মানে একদিনের আমি একটা বলি, ভোরবেলা ধরেন 5টা 5:30টার দিকে একজন দায়িত্বে থাকে, এটা সব স্টুডেন্টদেরই করতে হয়, লাইফে একবার না একবার করতেই হয়। বাসি দেয়, বাসি দিতে থাকে, ওয়ার্নিং দেয়, 15 মিনিট পরে আবার ফাইনাল যখন দিবে সবার রেডি হয়ে নিচে নেমে যেতে। স্পোর্টস প্রিফেক্ট যে থাকে অ্যাকচুয়ালি, আচ্ছা, ড্রিলের জন্য। হ্যাঁ, তো নিচে যে একসাথে যে অ্যাসেম্বলি করে জাতীয় সঙ্গীত, শপথ সব হলো, ওই পার্টটা খুব ইন্টারেস্টিং আমার কাছে লাগতো। বিশেষ করে শীতের দিনে কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, আপনি মানে দেখা যাচ্ছে না, কিন্তু আপনি সবই করতেছেন। দেখা যাচ্ছে কেউ রানিং করার সময় ওই পাশে যে একজন এক রাউন্ড মানে এক চক্কর বসেই থাকলো, কিন্তু কেউ টের পাবে না। তো অনেক টেক্সট আছে শাকিব, এবং অনেকে রিলেট করতে পারছে, স্পেশালি ক্যাডেট, রেসিডেন্সিয়াল মডেল এবং বিকেএসপি ছেলেরা যে লাইফটা কাটায়, এটা অনেকটা কিন্তু লন্ডনের যে পাবলিক স্কুল সেটির আদলেই কিন্তু এই অ্যাক্টিভিটিস গুলো, এবং সেই সময়কার আবহাওয়া অনেকেই কিন্তু মনে করতে পারছে। হ্যাঁ, তারপরে প্র্যাকটিস হলো, প্র্যাকটিস এসে গোসল টোসল করে কলেজ ড্রেস পরে খেতে যেতে হতো আমাদের। 3 বেলায় কলেজ ড্রেস পরে খেতে যেতে হয় আমাদের। যে এরকম কিছু হয়তো কি বাড়ি দিল হাউস বিসমিল্লাহ, হ্যাঁ, এবং ওটা ঢোকার পরে ঘন্টা থাকতো একটা, সবাই যে সবার সিটের সামনে দাঁড়াতে পারতো, কেউ বসতে পারতো না, বসলেই শাস্তি। ডাইনিং রুমের ভেতর কেউ নিয়ম ভাঙলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের শাস্তি, কেউ মাথায় চেয়ার উঁচা করে পুরা ডাইনিং হল ঘুরতে হচ্ছে,
এটা খুবই এম্বারেসিং, যদিও আমার এটা করা লাগে না কখনো। তো বিসমিল্লাহির রহমানির রহিম বললে বসো, খাও। এখন 10 মিনিট কিংবা 12 মিনিটের একটা ফিক্স টাইম থাকতো। আলহামদুলিল্লাহ যখনই ঘন্টা দিয়ে বলবে তোমার খাওয়া শেষ হয়েছে কি না হয়েছে তোমার ব্যাপার, আলহামদুলিল্লাহ। এবং ওই কারণে এখন পর্যন্ত আমি খুবই ফাস্ট খাই। ওই প্র্যাকটিস? হ্যাঁ, আমি স্লো খাই না। আচ্ছা আচ্ছা। আমার মানে আমার সাথে যেই থাকবে আমার খাবার আগেই হয়ে যায়, কোনো মিস নাই এটা। তো ওটা থেকে এই রুলসটা। বিকালে গেলাম প্র্যাকটিস। ফার্স্ট প্র্যাকটিসই অনেকটা ইভেন্টফুল ছিল, এই কারণে তখন একদম নতুন জামা কিনছি, নতুন প্যান্ট কিনছি, মোজা জুতা সব নতুন, একদম ফার্স্ট ডে প্র্যাকটিসে গেছি আমি বিকালে। যাওয়ার পরে কি না কি হলো, পুরা আমাদের ব্যাচ শাস্তি। কি শাস্তি? 1 নম্বর মাঠের এই পাশ থেকে ওই পাশ ফ্রন্ট রোল দিয়ে যেতে হবে, আসতে হবে, এবং তখন বৃষ্টির সিজন, এবং ওই মাঠের মাটি দিছে মাঠটা সুন্দর করার জন্য, পুরা কাদা আর কি। গেলাম, আসলাম, নতুন ড্রেস, প্রথম দিন প্রথম সেট ফেলাই দিলাম। এইভাবে আর কি শুরু। বাট ফার্স্টে 2-3 মাস খুবই কষ্টে কাটছে, অনেক কষ্টে। কারণ হচ্ছে যেহেতু আমাদের ভর্তি সাধারণত হয় ক্লাস 7-এ, কিন্তু আমি যেহেতু ট্যালেন্ট হান্টের মাধ্যমে আসছি, ওটাতে একটা সুবিধা ছিল যে ক্লাসে সেই ক্লাসে ভর্তি হতে পারতাম। তো আমি ক্লাস 9 থেকে যেহেতু আসছি, তো আমার এসে 9-এ ভর্তি হওয়ার কথা, কিন্তু আমাদের যেহেতু ওই যে রেজিস্ট্রেশনের একটা ডেট থাকে, কোনো ফাইন ডেটও ছিল না, 1.5 মাসের মতো আর বাকি ছিল। তখন ওই 1.5 মাস আমার কি করতে হবে, ক্লাস 8 আমি ক্লাস করলাম আবার করে, তারপর আবার আমি 9-এ যাই। তো ফার্স্ট 2-3 মাস যেটা হতো, যেহেতু আমি ওদের সাথে মিশি নাই, তো কোনো ফ্রেন্ড নাই ওইভাবে, মাত্র কয়েকজন, যেগুলা নতুন পুরাতনের বৈষম্য কি ছিল ওখানে? হ্যাঁ, এগুলো হয় আসলে, এটা মানে খুবই ন্যাচারাল আসলে। একটু আলাদা আলাদা মনে হতো। আমি এই কারণে বলছি যে ফার্স্ট 2-3 মাস আমার খুব মানে কি বলবো, স্ট্রাগল করতে। হ্যাঁ, তো প্র্যাকটিসে যেতাম, ওইভাবে ফ্যাসিলিটিসটা পেতাম না, স্বাভাবিক ব্যাপার, কারণ যাদেরকে চিনে তারা ফ্যাসিলিটিসটা বেশি পেত। ব্যাটিং ফার্স্ট 2-3 মাস আমি করছি বলে আমার হার্ডলি মনে আছে। ফার্স্টে যেহেতু আমি মেইনলি বোলারই ছিলাম ওই টাইমে, তো আমার মনে আছে স্যারকে একদিন যেয়ে বললাম যে স্যার আমি একটু ব্যাটিং করতে চাই, ফার্স্ট টাইম, কারণ আমি 1 মাস 1.5 মাস হয়ে গেছে কোনো ব্যাটিংই করি নাই। আমি যে বলছি যে স্যার আমি একটু ব্যাটিং করতে চাই, সাথে সাথে বললো যে যাও ইনডোরের বাইরে যে কান ধরে দাঁড়ায় থাকো। কান ধরে দাঁড়ায় থাকলাম। পুরা টিম মানে বিকেএসপির পুরা ক্রিকেটে যত, আর ক্রিকেটে সব থেকে বেশি স্টুডেন্ট, প্রায় 100-150 থাকতো সবসময়। তো ওই একটা মাঠেই সবাই প্র্যাকটিস করে বিভিন্ন জায়গাতে, মাঠটাও বিশাল বড়, সাথে ইনডোর সব ফ্যাসিলিটিস আছে। যে ব্যাটের ঝলকানি গোটা বিশ্ব উৎসব করে এখন, সেই মানুষটি ব্যাট করতে চাওয়ার কারণে প্রথম জীবনে কান ধরে দাঁড়াতে হয়েছিল। হ্যাঁ শাকিব, তারপর? তো এগুলো আসলে অনেক ইন্টারেস্টিং। তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস তো করতাম, অনেক কষ্ট লাগতো। আমার অনেক মনে আছে যে আমি বিকাল বেলা প্র্যাকটিস শেষ করে আসছি, কারণ যেহেতু আমার ব্যাটিংটা সবসময়, আমি খুব ব্যাটিং একটা জিনিস যেটা হচ্ছে আমার হার্ডওয়ার্কের মাধ্যমে পাওয়া, আর বোলিং একটা জিনিস যেটা হচ্ছে আমার কাছে মনে করে আমার গড গিফটেড ট্যালেন্ট, হোয়াট এভার, মানে আপনি যেটা বলবেন। বাট ব্যাটিং একটা জিনিস যেটা আমার টোটাল হার্ডওয়ার্কের ফল। এটা আমি, হ্যাঁ লাক তো অবশ্যই দরকার আছে, সবই দরকার আছে, বাট এটার প্রতি আমি যত হার্ডওয়ার্ক করছি আমার কাছে মনে হয় এই কারণে এটা সাকসেস, মানে এটা যখন কোনো সাকসেস আসে আমার কাছে আমি খুশিটা বেশি হই। তো যখন এরকম ব্যাটিং ট্যাটিং পেতাম না, আসতাম প্র্যাকটিস শেষ করে, মন খারাপ থাকতো, দেখা যাচ্ছে দাঁড়ায় আছি, মাঠ দেখছি, কারণ আমাদের হোস্টেলে আমাদের যে রুম ছিল ওখানে বারান্দায় দাঁড়ালে সোজা ফুটবলের 3-4টা মাঠ, প্লাস আমাদের ক্রিকেট মাঠ, প্লাস বাইরে বাস যাচ্ছে, ওটা দেখা যায়, এত বিশাল ইয়ে। তো ওখানে দাঁড়ায় আছি, চোখ দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছি। তো মানে ওই টাইম গুলো খুব কষ্টের ছিল আমার, বাট আমি এনজয় করতাম যে নিজের কাপড় নিজে ধুচ্ছি, মশারি নিজে টানাচ্ছি, বিছানা নিজে বিছাচ্ছি, নিজের ঘর নিজে পরিষ্কার করতেছি। এগুলো আমার কাছে মনে হয় আমাকে মানে অনেক স্ট্রং করছে, ইন্ডিপেন্ডেন্ট হতে সাহায্য করছে, বাইরে এসে চলার আমার ক্ষমতা দিছে। কিন্তু বাবা মার কথা মনে করে কি বহু রাত সাকিব বিছানা বা বালিশে সেই সবের পানি পড়েনি? সত্যি কথা বলতে ফার্স্টে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে, এই কারণে যেহেতু আমি 1 মাসের ক্যাম্প, আমি যে বললাম আপনাকে যে আমি বাইরে ছিলাম, তো ওই টাইমটাতে অভ্যাস হয়েছে, প্লাস 6 মাসের ক্যাম্পে আমি 6 মাস বাইরে ছিলাম, ওই টাইমে আমার ইয়ে হয়েছে 6 মাসের ক্যাম্পে। অবশ্য একটা আমার জন্য একটা ইমোশনাল ঘটনা ছিল, আমার মামা মারা যান, কিন্তু আমি জানতাম না ওটা। আমাকে যখন ফোন দিয়েছে যে তোমার চলে যেতে হবে, তাড়াতাড়ি তুমি চলে যাও, তোমার বাসা থেকে ফোন আসছে, তো আমি ভাবছি আমার মামার বিয়ে, যে দেখি যে আমার মামা মারা গেছে, তো ওটা আমার জন্য খুবই একটা ইমোশনাল ব্যাপার ছিল। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ফার্স্ট যে 2-3 মাস অনেক কষ্টে কাটতো, বাট 2-3 মাসের পরে আস্তে 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 সব চেঞ্জ হতে শুরু করছে আসলে। আমি যখন ফার্স্ট আন্ডার 15 এর ট্রায়ালে যাই,
আন্ডার 15 ট্রায়ালে গেলে আমি না ব্যাটিং করার সুযোগ পাই না বোলিং করার, তো স্বাভাবিকভাবে আমাকে দেখেইনি, তো আমাকে কোনোভাবে সিলেক্ট করার আমি তো চান্সই দেখি না, কারণ আমরা পুরা বিকেএসপির বাস ভরে গেছি আবাহনী ইন্ডোরে, ওখানে সিলেক্ট হচ্ছে ঢাকা মেট্রো গ্রিন ব্লুজ এর টিম। তারপরেও কোনো না কোনো ভাবে আমার নাম ছিল, যেহেতু আমাদের ব্যাচেরই যে কোচ উনি ছিলেন ওখানে দায়িত্বেও, তো আমার নাম স্ট্যান্ড বাই ছিল। তো লাকিলি ওই সময় একজন যে আন্ডার 15 খেলছে অলরেডি, ওর পরীক্ষা ছিল, ওর পরীক্ষার কারণে আমাদের মানে ওই ইয়েটা খেলতে পারবে না। তো তখন আমি যে স্যারের কাছে বলছিলাম যে আমাকে ব্যাট করতে দিতে একটু, তখন কান ধরে তার করে, ইনফ্যাক্ট ওই স্যারই আমাকে পরে ওই সময় বললো যে তোমার নাম স্ট্যান্ড বাই আছে, তো ও যাচ্ছে না, তুমি তাড়াতাড়ি রেডি হও। আমি দুপুরের বেলা দাঁড়ায় আছি কলেজ ড্রেস পরা খাওয়ার জন্য আর কি ডাইনিং এর সামনে। তো শোনার সাথে সাথে তো আমি অবাক যে কি, মানে আমার কাছে মনে হয় ওটা আমার লাইফের অনেক বড় একটা টার্নিং পয়েন্ট ছিল। আচ্ছা, তারপরে তো আসলাম আমি ওখান থেকে সাথে সাথে গেলাম সাভারে স্মৃতিসৌধের ওখান থেকে বাসে উঠলাম, ফরিদপুর আসলাম। ফরিদপুরে এসে ফার্স্ট ম্যাচ আমি খেললাম না, আমাদের টিমও হেরে গেল অনেক বাজেভাবে। তারপরের ম্যাচটা আমাকে খেলালো দেখার জন্য যে কি কি অবস্থা, কারণ এগুলোতে সব সিলেক্ট করার জন্য আসলে দেখে যে কার কি অবস্থা। তো ওটা আমার লাইফের আরেকটা টার্নিং পয়েন্ট। 52 বলে আমি 102 করি ওই ম্যাচে। আর এটা ছিল রাজেন্দ্র কলেজ মাঠ, খুব সম্ভব ফরিদপুরের। খেলা ব্যাটিং করছি যখন, খুবই মানে ওই টাইমের ওই ব্যাটিং মানে আমার কাছে বিশাল ব্যাপার, নিজেও কখনো চিন্তা করিনি এরকম ব্যাটিং করছি ওখানে। তো ব্যাটিং ট্যাটিং শেষ, এখন পানি খেতে যাচ্ছি কলের পাড়ে। তো কলেজের যারা স্টুডেন্ট ছিল বেশ অনেকে বসে আছে, ছাত্রছাত্রীরা, ওরা আমার খেলা দেখে এত খুশি হয়েছে, বলছে ভাই তুমি একটা ডাব খাবা, তুমি একটা শশা খাবা। তো এই জিনিসগুলো আমার সেলিব্রিটি ফিলটা প্রথম পাওয়া, আমি তো নিজেই অবাক যে কি অবস্থা। তারপর না ভাই ঠিক আছে, যাই হোক ওই খেলার পরে আমি আন্ডার 15 এর 40 জনের স্কোয়াডে সিলেক্ট হয়ে যাই। তারপরে তো 20 জনের স্কোয়াডে আসি। আমার লাইফের সব থেকে খুশির টাইম হচ্ছে যখন আমাকে 15 জনের টিমে রাখে। ফার্স্ট টাইম আমি আন্ডার 15 বাংলাদেশ টিমের হয়ে, আমি ইনফ্যাক্ট ন্যাশনাল টিমে খেলার পরও আমার কাছে ওই এক্সাইটমেন্টটা ছিল না যেটা আমার ওই 15 সিলেকশনে ছিল। কারণ ন্যাশনাল টিমেরটা আমি জানতেছি যে কিছু একটা হচ্ছে, ওটার জন্য প্রস্তুত ছিলেন না। হ্যাঁ, ওটার জন্য আমি কিছু মানে আমার এখনো মনে আছে ঠিক 13 কি 14 নম্বরে আমার নামটা বলে। ফার্স্টে আমি ভাবছি হ্যাঁ 1 2, আমি বসে আছি তো চুপচাপ একদম, সবাই বসে আছে, সবার ভেতরে অ্যানাউন্স করছে 1 2 3। আমার ধারণা ছিল 8 থেকে 9 এর ভেতরে আমার নামটা আসবে। আমার আবার এই 6 সেন্স গুলো এরকম চলতে থাকে সবসময়, আমি সবসময় এইগুলো চলে। হ্যাঁ ঠিক আছে, 12 13 14 15তে শাকিব আল হাসান, না 15তে না, ইনফ্যাক্ট 14তে ছিল। হ্যাঁ, তো যখন 14তে বললো আমি জাস্ট নিঃশ্বাসটা ছাড়লাম, সবাই চলে গেল। এত জোরে আমি মানে টিভি রুমটাতে চিল্লা দিয়েছি আসলে, মানে ওইটা আমার লাইফের সব থেকে বড় খুশির ছিল আমার কাছে মনে হয় ওই টাইমে আর কি। তারপরে যখন ন্যাশনাল টিমে খেলছি, বাট ওই রকম এক্সাইটমেন্ট আমার কাছে কখনো মনে হয় না। আন্ডার 17 যখন সিলেক্ট হয়েছে আমি নিজেই এক্সপেক্ট করি না আন্ডার 17 খেলার মতো। আমি চিন্তা করছি আরো 2-1 আন্ডার 15 খেলবো, তারপরে হয়তো আন্ডার 17। হঠাৎ আমাকে আমার একটা ফ্রেন্ড বলতেছে, ডাক দিছে, তখন আমি 3 তলায়, ও নিচে আসছে আর কি রাস্তা দিয়ে হেঁটে। আমাদের হোস্টেল 2 সাইডে আছে, মাঝখান দিয়ে রাস্তা। তো ডাক দিছে, ওই দোস্ত ও আবার সিলেটের আমি কিরে কি হয়েছে, তো বলে যে তোর নাম দিছে। আমি বলি যে ও তোর নাম আছে, তো বলবো হ্যাঁ। বলে যে আমারটা 15, তোরটা 17 কেন? আমি বলি কিরে ভুল টুল হয়েছে নাকি কিছু? আমি তো নিজেই অবাক। আমি বললাম ঠিক আছে যাই দেখি কি অবস্থা, নিজেকেও একটা যাচাই করার টাইম হবে। তো গেলাম, সিলেকশন ফার্স্টে কিছুদিন ক্যাম্প ট্যাম্প হলো, তারপরে ম্যাচ খেলা হলো। তো ফার্স্ট ম্যাচে আমি এত ভালো খেলছি, এরপর থেকে ফাইম স্যার, উনি ছিলেন 17 এর হেড কোচ, উনি বিকেএসপুরে তখন চিফ কোচ ছিলেন। তো ওর পর থেকে ওর পরের ম্যাচগুলো থেকে আমাকে আর খেলাতো না, বলতো তুমি বসে থাকো, তুমি বলবা কার কি ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, তো তুমি আমাকে এটা বলবা, এটা হলো তোমার দায়িত্ব, তোমার আর কিছু করা লাগবে না, তোমার এই ম্যাচ খেলা লাগবে না, প্র্যাকটিস ম্যাচ। তো এরকম, তার মানে আমি বুঝে ফেলছি যে তার মানে কিছু একটা হচ্ছে। তারপরে গেলাম আন্ডার 17 খেলাম, দুটাই ইন্ডিয়া আন্ডার 15 17। আন্ডার 17 খেলার পরে ইনফ্যাক্ট আমি আন্ডার 19 খেলার আগে আমি এই টিমে খেলে ফেলছি। আচ্ছা, মানে আমি যতটা না এক্সপেক্ট করছি সবসময় এর থেকে এই কাজগুলো হচ্ছে। বাট এই সবগুলোর ভেতরে কিন্তু এমন না যে একদম সব স্মুথলি গেছে, মানে এমন না যে সবই আমি পেয়ে যাচ্ছি, চাইলাম আর পাইলাম, চাইলাম। স্ট্রাগল ছিল, হ্যাঁ অনেক স্ট্রাগল ছিল, অনেক হার্ড ওয়ার্ক করতে হচ্ছে, অনেক এক্সট্রা প্র্যাকটিস করছি, সত্যি কথা। অনেক
কিছু ইনফ্যাক্ট মানে এটা বলা ঠিক না, বাট এমনও হয়েছে যে আমি মানে ফজরের নামাজও পড়তাম যে আমার করতেই হবে এই জিনিসগুলো, মানে এটা করলে আমার লাইফে এই সাকসেসটা আসবে, এবং আমি এই কারণেই সবগুলো করতাম, যেটা নামাজ পড়া 5 ওয়াক্তের ক্ষেত্রে উচিত না, কিন্তু আমি মানে ফজরের নামাজ পড়লেও যে আমার কিছু ভালো হতে পারে, যে আমার আগে ওঠার অভ্যাস হচ্ছে, আমার একটা রুটিন মেনটেন হচ্ছে, এই কারণেই আমি পড়তাম। তো আমি এইভাবে ডিটারমাইন্ড ছিলাম সত্যি কথা ওই টাইমে যখন বিকেএসপিতে পড়ছি। সবাই প্র্যাকটিসে যাওয়া দেখাচ্ছে 1 ঘন্টা আগে আমি গিয়ে প্র্যাকটিস করছি যাতে করে এক্সট্রা কাজটা করতে পারি। তো এই হার্ডওয়ার্ক গুলো আমি সবসময় করছি। আমার ফাহিম স্যারের কথা, ফাহিম স্যার তো এখনো বিসিবিতে আছেন, তো উনি আমাকে এখনো দেখা হলেই বলেন যে তুমি কিন্তু সবসময় হার্ডওয়ার্ক করছো দেখে তুমি সাকসেসফুল, তুমি যখনই হার্ডওয়ার্ক করবে না তখন কিন্তু আর তুমি কিছু থাকবে না। তো আমার কাছে এই কথাটা আমি সবসময় আমি নিজেও বিশ্বাস করি যে আমি যতক্ষণ হার্ডওয়ার্ক করতেছি আমি ততক্ষণই আছি। তো এই কারণে আমি হার্ডওয়ার্ক অনেক করি। ইনফ্যাক্ট আমি এখন ওয়েট লুজ করারও একটু করছি না, আমরা বলতে পছন্দ করি। ইনফ্যাক্ট সাকিবকে দেখে সবাই অভ্যস্ত, তাই আজকে বলার প্রয়োজন পড়েনি এই প্রাণ ভালোবাসার বাংলাদেশ থেকে। এবং আমি আসলে এই সুযোগে অনেক বড় একটা শো আমরা করতে যাচ্ছি আজকে, বা করছি ইনফ্যাক্ট এই প্রাণাব ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে। আমাদের স্পন্সর গ্রুপ প্রাণাবকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই বর্ণাঢ্য সময়টাতে সবসময় আমাদেরকে তারা লজিস্টিক সাপোর্ট দিয়ে এসেছেন। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM অথরিটিসকে, যারা দারুণ এক মুহূর্তের সুযোগ আজকে করে দিয়েছেন, যেখানে প্রাণাব ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে সাকিবের সাথে যুক্ত হয়েছেন লক্ষ লক্ষ শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে। এবং প্রচুর টেক্সট আসছে, আমি কিছু টেক্সট এই ফাঁকে নিয়ে নিই। যেমন অনেক বন্ধু আছেন যারা ফেসবুকে আছেন, কমেন্ট করছেন, তারা তো দেখতেই পাচ্ছেন ছবি, কিন্তু যারা আমাদের কমন SMS পোর্ট SMS করছেন তারা কিন্তু ছবি দেখতে পাচ্ছেন না। সো তাদের খুবই কিউরিয়াসিটি যে আজকে সাকিব আল হাসান কি পরে এসেছেন, কিরকম লাগছে। এক্স্যাক্টলি, এবং সাকিবের এই বর্ণনাটা আমার দেওয়া উচিত, যেহেতু যারাই হট সিটে বসেন সাকিব, আমি তাদের একটা বর্ণনা দিয়ে দিই যাতে করে তারা তাদের অবয়বটা অ্যাটলিস্ট তাদের মানুষপটে তৈরি করতে পারে, যাতে কমিউনিকেট করতে সহজ হয়। যেহেতু আপনি বিগেস্ট স্টার বাংলাদেশের এবং সবাই আপনাকে চেনে জানে, তাই বর্ণনাটা দিইনি, কিন্তু বর্ণনাটা দেওয়া উচিত এই কারণে যে সাকিব যথার্থই বলেছেন, সাকিব কিন্তু প্রচুর ওয়েট লুজ করেছেন, অনেক টোন কিন্তু এখন তার ফিগারটা অনেক টোন, একদম টোন স্ট্রাকচার বলতে যা বোঝায় আর কি। এবং এটা টোন করতে গিয়ে যা হয়েছে, সাকিবের বয়স ক্যামেরাতে যা দেখায় তার চাইতে মেয়ে হিসাবে তোরাই যখন অ্যাকনলেজ করছিস তাহলে ছেলে হিসেবে আর বলার অপেক্ষায় রাখে না। আসলে তার মুখাবয়বের মধ্যে দারুণ একটা লুক ফুটে উঠেছে। সাকিব আজকে যে ড্রেসে আছেন সেটা হচ্ছে একটি লাল অনগ্রুপ কালারের টি শার্ট, অবশ্যই ফিটেড, এবং সেই সাথে একটি স্ট্রেট কাট জিন্স কালার, সব মিলিয়ে সাকিবকে পরিপূর্ণ যে প্যাকেজটা, সে প্যাকেজটা ভুল করে কেউ যদি শোবিজ জগতে দেখে ফেলে সেখানেও বেমানান লাগবে না তাকে। কিন্তু আমরা চাই না যে শোবিজ জগতে সে আসুক, যে জগতে আছে সেই জগৎটা এভাবে মাতোয়ারা করে রাখুক। আচ্ছা, হেডফোন পরাতে বোধহয় ক্যাপটা খুলে ফেলেছেন, কিন্তু আগে ক্যাপ ছিল। আমরা কিছু টেক্সট এই ফাঁকে নিয়ে নিই। এক্স্যাক্টলি, শুভনা কিছু SMS সেটাই অবশ্যই পড়ে নিব। মেঘলা দেখতে পাচ্ছি অনেকেই SMS করেছেন। নাজমুন নাহার আছেন আমাদের সাথে জয়েন করেছেন হৃদয় শিবচর থেকে। সে বলেছেন যে সাকিব আল হাসানকে খুব বেশি ভালো লাগছে। কেমন আছেন ভাইয়া, অবশ্যই জানাবেন, আমি আপনার অনেক বড় একজন ফ্যান। স্নিগ্ধা আছেন আমাদের সাথে উত্তরা থেকে, সে বলেছেন আই এম ইয়োর বিগেস্ট ফ্যান। আছেন শান্ত গাজীপুর থেকে, সে বলেছেন সাকিব ভাইয়া তুমি আমাদের সবচেয়ে বেস্ট একজন ভাইয়া। আছেন লিমা নবাবগঞ্জ থেকে, তিনি বলেছেন গুরু একটু বর্ণনাটা দিয়ে দিন। অবশ্যই দিয়ে অলরেডি দিয়েছে, ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকেই। তৃষা আছেন আমাদের সাথে, তিনি বলেছেন উই লাভ সাকিব ভাই, ইউ আর দ্য রিয়েল হিরো। এক্স্যাক্টলি, অ্যান্ড রুবেলও আছেন, উনি লিখেছেন যে ওনার দেশের বাড়িও যশোর, অ্যান্ড সাকিব ভাই আমিও বলতে চাই আমার দেশের বাড়িও যশোর। গুরু এবং আমি বিনয়ের সাথে বলতে চাই সুমনাকে সাথে নিয়ে যে সাকিব আজ শুধুমাত্রই যশোর বা মাগুরার না, পুরো বাংলাদেশ এবং সবচেয়ে আরো বেশি করে কিন্তু যারা বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এই প্রবাসী মানুষগুলোর, কারণ এই প্রবাসীগুলোকে নিজের দেশ সম্বন্ধে পরিচয় করিয়ে দিতে যে কি হিমশিম খেতে হতো কোনো এক সময়, যে বাংলাদেশটা কোথায় তাদেরকে এইভাবে স্পেসিফিক করতে হতো। সাকিবের মতো কিছু লেজেন্ডারি ক্যারেক্টারের জন্য আজ সহজে আমরা কিন্তু বলতে পারি বাংলাদেশ কোন দেশ এবং বাংলাদেশে কি হয় অ্যাকচুয়ালি। সাকিব থ্যাঙ্কস, এইসব বিষয়গুলো আসলে আমাদের সাথে মিশে আছে, কিন্তু অনেক ভালো ভালো জিনিস কিন্তু সাকিব উঠে এসেছে আজকে। স্পেশালি আপনি অনেক হার্ড ওয়ার্কিং, এবং যারা ইয়াংস্টার, যারা টিনেজার্স, তারা আপনাকে কিন্তু ফলো করে, এবং আপনার বলে দেওয়া কোনো কথা, আপনার ঘটে যাওয়া জীবনের এক্সপিরিয়েন্স শেয়ারিং
সেগুলো কিন্তু এই মানুষগুলোকে দারুণ এক উচ্চতায় নিয়ে যাবে, সাহায্য করবে। এটি আপনার অবচেতন মনে কিন্তু অনেক বড় একটি হেল্প হবে এসব ইয়াংস্টারদের জন্য, যাদের জন্য আপনি আইকন। সাকিব, এই যে 15 ইয়ার্সে আপনার সিলেকশন, আপনি বলছিলেন যে আমি ওয়াও বলে যে জোরে চিৎকার মেরেছিলাম ওই রুমের মধ্যে, এবং সেটি ছিল আমার জীবনের এখন পর্যন্ত সবচাইতে বেশি আনন্দ ঘন মুহূর্ত। ওই ভালো লাগাটা সবচাইতে প্রথমে কার সাথে শেয়ার করেছিলেন? সত্যি কথা মনে পড়ে না, বা তবে খুব সময় বাসায় বলছি, কারণ বাসা ছাড়া আর কারোর সাথে কথা হতো না, এবং যারা ফ্রেন্ডরা ছিল তারা তো সবাই জানছে ওই টাইমে যে হ্যাঁ আমি সিলেক্টেড হয়ে গেছি। তো সাকিব তো অনেক স্মার্ট, ইনফ্যাক্ট আমি রাজেন্দ্রপুর কলেজের ওই খেলার কথা ভুলতেছি না, এরকম একটা স্মার্ট ছেলে মাঠে খেলবে, 52 বলে 102 রান করবে, পানি খাওয়া যাওয়ার পথে ছাত্রছাত্রীরা তাকে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন কথা বলার চেষ্টা করবে। সেই রকম সাকিবকে ওই সময় থেকে কোনোভাবে কেউ মনেও কিছু কি মারার চেষ্টা করেছে, অথবা সাকিবের কোনো ফোকাস ডাইভার্ট ছিল কোনোভাবে? না, কোনো ক্ষেত্রে না। যেহেতু আমি সত্যি কথা বলতে, আমি যখন মাগুরাতে পড়তাম, আমরা একসাথে ধরেন 20 জন পড়তেছি এক স্যারের কাছে। মফস্বল জেলাগুলোতে যেটা হয় 15-20 জন হ্যাঁ ব্যাচ করে করে পড়া হয়। তো দেখা যাচ্ছে ম্যাথই হোক কিংবা ইংলিশই হোক, তো আমি যখন যেতাম আমি দেখা যাচ্ছে একটু দেরি হয়ে গেছে, তো ছেলেদের বসার জায়গা নাই, স্যার আমার উপর এত কনফিডেন্স ছিল যে আমি মেয়েদের সাথে বসতাম। আচ্ছা, তো জানতো যে কোনো চান্সই নাই, কোনো চান্সই না, এরকম শো অফ করতো আদতে কি? না, ওই টাইমে আসলে আমার মাথায় সাকিব বলছিল যে খুব স্ট্রাকচার্ড লাইফ লিড করে। আমি বিকেএসপিতে থাকতে যেটা আমি সত্যি কথা আমার কাছে হার্ডলি মনে পড়ে আমার মাইন্ড অন্য কোনো দিকে ফোকাস কখনো মানে একটু ডাইভার্ট হয়েছে ক্রিকেট ছাড়া। আমার কাছে মনে পড়ে না যে আমি ক্রিকেট ছাড়া আর কিছু চিন্তা করছি। হ্যাঁ, কিন্তু কখনো আমি কিন্তু টার্গেট করি না যে আমি ন্যাশনাল টিমে খেলবো। সত্যি কথা, আমি যখন এই টিমে খেলছি তখন আমি চিন্তা করছি হ্যাঁ আমি, কিংবা আন্ডার-19 খেলছি তখন আমি চিন্তা করছি হ্যাঁ আমি ন্যাশনাল টিমে এখন খেলতে পারি। কিন্তু এর আগ পর্যন্ত আমার কখনো মনে হয় না কিন্তু যে আমি হ্যাঁ ন্যাশনাল টিমে খেলতেছি। বাট এই খেলাটার প্রতি আমার এত একটা বেশি ভালোবাসা, আমার মাঠে না গেলে আমার কিন্তু ভালো লাগে না। আমি এখনো যখন বসে থাকি, ফুটবল মাঠে যায় আর ক্রিকেট মাঠে যায়, মাঠে আমার যেতেই হয়, মানে একটু অক্সিজেনের মতো, না নিলে হবে না, এরকম টাইপের কিছু একটা। তো আমি মাঠে যাওয়ার চেষ্টা করি সব সময়, না গেলে আমার কাছে ভালো লাগে না জিনিসটা। তো আমরা 17 ক্রস করে এ দলে ঠিক আগ মুহূর্তে এ দলেটা ইন্টারেস্টিং ছিল। আমি যেটা বললাম যে আমি এসএসসি পরীক্ষার কারণে তো ইসে যেতে পারি না আন্ডার-19 এর ট্যুরে, কিন্তু আমাকে দেখি পরে এসএসসি পরীক্ষার পরে এই টিমে ট্যুরে সিলেক্ট করলাম, আমরা জিম্বাবুয়েতে গেলাম। ইনফ্যাক্ট ওটা খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ ছিল আমাদের, খুবই ফান একটা টাইম কাটছে। জিম্বাবুয়ে আসলে সাফারি টাফারি সবকিছু মিলালে খুবই ভালো একটা মজার টাইম কাটে। আসলে আমার জন্য খুবই মজা ছিল, এত দূরে ফার্স্ট টাইম ট্রাভেল করছি। ওটাতেও আরো মজার মজার কিছু মানে ঘটনা ছিল আমারই মানে যেহেতু এই টিমে 2 জন করে রুমমেট একসাথে থাকতে হয়, তো আমার যেটা হলো যে আমার রুমমেট ছিল একজন, আমি নাম বলবো না, আমাদেরই প্লেয়ার, ও ন্যাশনাল টিমেও খেলছে। তো আমার রুমমেটও, আমরা একটা এটা হচ্ছে কটেজ টাইপের রুম এক একটা, তো 2 জন করে প্রতি রুমে, উপরে আবার ছন দেয়া, জিম্বাবুয়ে, আর জায়গাটার নাম ছিল কোয়ে। তো খুব একটা ভালো জায়গা না। তো আমরা ওই রুমের ভেতরে আছি এবং দিনের বেলাতে প্রচন্ড গরম ওখানে। তো আমি যেটা করলাম, আমি আসলে করি নাই, ইনফ্যাক্ট আমার ওই ফ্রেন্ডটা, ও হঠাৎ মাথায় কি, আমরা সবাই গরমে তো কোন রকম একটা শর্টস পরে শুধু বসে আছি রুমের ভেতরে, প্রচন্ড গরম, ফ্যানে কোনো কাজ হচ্ছে না, এসিও নাই ওই রুমে। এখন কি করবে আমার ওই ফ্রেন্ডটার মাথায় একটা বুদ্ধি আসলো, এখনো কি করবে, হঠাৎ এসি খুলে রাখছে, ফ্রিজ খুলে রাখছে, রুমে একটা ফ্রিজ ছিল। তো আমাদের আরেকজন প্লেয়ার আসছে রুমে আমাদের কিছু একটা বলতে কিংবা কিছু একটা নিতে, তো এসে দেখে ফ্রিজ খোলা, বলতেছে কিরে ফ্রিজ খোলা কেন? তা আমার ওই রুমমেটটা বলতেছে ভাই রুমটা ঠান্ডা করার জন্য ফ্রিজটা খুলে রাখছি। এটা হচ্ছে ওই টিমের সব থেকে মজার কাহিনী। তো খুবই ভালো টাইম কাটছে। তো এই টিম থেকে আসলাম, তারপর আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেললাম। ওই সময় থেকে বেশ খুব একটা যে মানে আমার কোথাওর জন্য ওয়েট করতে হয়েছে এমন না, মাশাআল্লাহ সবসময় কন্টিনিউয়াসলি ভালো পারফর্ম করতে থাকছি এবং আস্তে আস্তে উপরের দিকেও যেতে থাকছি। তো 2006-এ যখন ফার্স্ট ন্যাশনাল টিমে চান্স পাই, আমি খুশি হওয়ার থেকে বেশি একটু শক টাইপের ছিলাম, কারণ আমাদের এই টিমে আমি, রাজভাইও তখন ছিল, আমরা জানতাম যে সবাই রাজভাই তো ডেফিনেটলি যাচ্ছেই।
তো ইনফ্যাক্ট ওই সময় রাজভাইকে সিলেক্ট করে না, তো ওনাদের মনটা খুব খারাপ থাকে এবং অ্যানাউন্স করার পরে এই টিমের যে কয়েকজন প্লেয়ার তোমরা ন্যাশনাল টিমে যাচ্ছ, তো আমরা যেহেতু রাজভাইদের সাথে খুবই ভালো মানে সম্পর্ক, রাজভাই মাশরাফি ভাইদের সাথে আমার সম্পর্কটা অনেক বেশি ভালো অন্য যে কারো থেকে। তো যেটা হয় যে আমি একটু আপসেট যে উনি চান্স পাইলো না, কেমনি কি হলো আমি তো কিছুই বুঝতেছি না। তারপরে যাই হোক উনি এই টিমে মানে ওই পরের ম্যাচগুলোতে এত ভালো করে যে উনাকে রেখে দেয়, ন্যাশনাল টিমে উনি চলে আসে, তো আমরা একসাথে যাই। তো ফার্স্ট ওরকম গেলাম ন্যাশনাল টিমে, ফার্স্ট 4 ম্যাচ তো খেলি নাই, আমি একদম লাস্ট ম্যাচে যে আমার ডেবিউ হলো ওই ম্যাচটা আমরা জিতলামও। ওখান থেকে শুরু আমার মনে আছে এখন আমি ফার্স্ট রান কিভাবে করছি, ফার্স্ট উইকেট কার ছিল, ওই দিন কত রান করছি, কত বলে। ফার্স্ট বলটা খেলার সময় আমার মনে হয় আমি লাইফে কোনোদিন এত বেশি ভয় পাইনি আমি যত বেশি ভয় পাইছি ওই ফার্স্ট বলটা ফেস করার সময়। কারণ এর আগেও আমি ওই বলারদের ফেস করছি এই টিমের ম্যাচগুলোতে, যেহেতু আমরা জিম্বাবুয়েতে এই টিমের ম্যাচগুলো খেলছিলাম, তো আমরা ওদেরকে ফেস করছি। কিন্তু ওই দিন ওই টাইমে ওই ফার্স্ট বলটা যে ফেস করার সময় আমার গা হাত পা পুরো সব কাঁপতেছিল। তা আমি দাঁড়াইছি, আমি মনে হচ্ছে আমি আউট হয়ে গেলাম। কোন রকম আর কি ব্যাটের কাঞ্চি লাগে, তো স্কোয়ার লেগের দিকে বল যায় এবং একটা রান হয়। তো আমার লাইফের মনে হয় অত বড় ভয় আমি আর কোনো বোলারকে কোনোদিন ফেস করতে যে, এবং সেটা ছিল হ্যামিল্টন মাসাকাজ্জা, যে আর কি মেইন বোলারও না। তো সিচুয়েশন আসলে কতটা মানুষকে নার্ভাস করে দিতে পারে এটা একটা তার এক্সাম্পল হতে পারে আর কি। তো এভাবে তো শুরু, তারপরে তো মোটামুটি পেপার টেপারে যেহেতু আসতো মোটামুটি সবাই জানে যে কি হচ্ছে। বাট আমি মানে এখন হয়তো অত ডিসিপ্লিন লাইফ লিড করি না যতটা ওই টাইমে করতাম, বাট এখনো করি। যখন আমি জানি যে সামনে আমার একটা সিরিজ আছে, যখন আমার প্রিপারেশন শুরু হয় তখন থেকে আমি সবসময় আমি পুরো সবকিছু মেনটেন করার চেষ্টা করি। সাকিব এবং সাকিবের এই কথাগুলো যখন হচ্ছে, সাকিবের সাথে কিন্তু একসাথে আমরা ফলোয়ার্স এর মতো করে দেশ এবং দেশের বাইরে থেকে থাউজেন্ডস অফ টেক্সট আমাদের সার্ভার জ্যাম করে দিয়েছে। কিছু টেক্সট আমরা পড়ে নিই। এক্স্যাক্টলি, অনেক বন্ধুই সংযুক্ত আছেন আমাদের সাথে, যেমন আছেন রুবেল হোসেন, লিখেছেন সাকিব আল হাসানের কথা শুনে অনেক হ্যাপি লাগছে, মনে হচ্ছে রিয়েলি উনি আজকে এখানে এসে খুব হ্যাপি। ওকে, অ্যান্ড জহিরুল ইসলাম আছেন, লিখেছেন যে আই লাভ সাকিব ভাই অ্যান্ড গুরু এতেশাম। আফরোজা আক্তারও আছেন, লিখেছেন উনি সাকিব আল হাসানকে খুবই পছন্দ করেন। এবং আছেন এই মুহূর্তে জসিম ফরিদপুর থেকে, লিখেছেন আমার খুব ভালো লাগছে যে সাকিব ভাই এখানটিতে এসেছেন এবং ওনার কথা শুনতে পাচ্ছেন। এবং আলামিন হোসেন লিখেছেন, আলামিন হোসেন লিখেছেন সাকিব হচ্ছে আমাদের বাংলাদেশের টাইগার। ওয়াও। লিখেছেন আনোয়ার হোসেন, সাকিব ভাই ইউ আর দ্য গ্রেট। সুজন আছেন আমাদের সাথে, সে বলেছেন উই আর প্রাউড অফ ইউ, দ্য লেজেন্ড অফ অল বাঙালি। শাহাদাত বাবু আছেন আমাদের সাথে, তিনি বলেছেন সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট। আছেন আমাদের সাথে শাকিল, তিনি বলেছেন রেসপেক্ট টু আওয়ার হিরো। এক্স্যাক্টলি, এবং যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই প্রাণাপ ভালোবাসার বাংলাদেশে, এবং স্পেশালি দ্য টিনেজার, স্পেশালি দ্য ইয়াংস্টার, তারাও কিন্তু এইরকম পরিস্থিতির ভেতর দিয়ে যায় সাকিব, এবং তখন কিন্তু তারা প্রচন্ড রকমের টেন্সড হয়, তখন কিন্তু তারা প্রচন্ড রকমের ভয় পেয়ে গিয়ে, এখনকার যুগে কিন্তু প্রেজেন্টেশন অনেক বড় বেশি প্রয়োজন, তারা ঠিক সেইভাবে বাংলাদেশি বা বাঙালি যাই বলি না কেন সেই এক্সপোজারটা আমরা অনেক সময় অনেক জায়গায় দিতে পারি না এই টেনশনের কারণে। সো টু বি কনফিডেন্ট আওয়ারসেলভস, এটি খুব জরুরি। যেমন আপনি বসে আছেন দেখে আমার কথা না হয় বাদই দিলাম, বাকি দুই সহযোদ্ধা যে আমার দুই পাশে আছে মেঘলা এবং সুমনা, তোরা নিজেদের সাথে একটু কথা বলে দেখ, আমার মনে হয় তোরা প্রচন্ড রকমের টেন্সড। তোরা নর্মালি যে কথা বলিস, নর্মালি যেরকম প্রাণবন্ত থাকিস, সেইটা হয়তো শো অফ করা যাচ্ছে না, সামহাও কোথাও যেন মনে হচ্ছে যে আমি টেন্সড, সাকিবের সামনে কথা বলতে সচেতন আর কি। এক্স্যাক্টলি, সেই প্রাণবন্ত মানুষগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমনার ক্ষেত্রে কি তাই ঘটতেছে এরকম? কিছুটা গুরু, আপনি তো জানেনই কিছুটা ছটপটে মনের আমি, কিন্তু সাকিব আল হাসানকে দেখে একেবারেই মানে মনে হচ্ছে কুচিমুচি হয়ে গেছি। দেখে মনে হচ্ছে যে এই কি সেই মানুষটা যাকে আমি মাঠে দেখতাম এবং টিভির ওপার থেকে চিল্লাতাম, ইয়েস এখনই 6 হবে, এখনই 4 হবে, এখনই আমরা জিতে যাব। এই অবস্থাগুলো থেকে কিন্তু অ্যাকচুয়ালি উত্তরণেরও পথ আছে। সাকিব আসলে অন্য কোনো গ্রহ থেকে আসেনি, নিজের পরিশ্রম দিয়ে, প্রচেষ্টা দিয়ে নিজেকে কিন্তু সেরকম ভাবে মানিয়ে নিয়েছে। সাকিব মনের মধ্যে কি চলে যখন একেবারে মনে হয় না যে আমি জাত কোনো মানে বলে না যে কিছু মানে কিছু আভিজাত্যের রক্তের রং নাকি নীল হয়, সেরকম কোনো কিছু নিয়ে এসেছি তেমন তো না। সাধারণ একটা পরিবার থেকে পথ চলা, তারপর এইসব ব্যাপারগুলোর সাথে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করা, এই কনফিডেন্সটা আসে কোত্থেকে? বিকেএসপি একটা বড় ফ্যাক্টর, আমি যেটা বললাম, বাট স্ট্রাগল তো সবসময় সবারই করতে হয়, কিন্তু
স্ট্রাগলের টাইমে যদি কেউ ভেঙে না পড়ে, আমার কাছে মনে হয় সাকসেসটা তখনই আসে। কেউ যদি মনে করে যে না আমার দিয়ে আর হবে না, কিংবা আমি এটা পারবো না, তখনই কিন্তু ও হেরে গেল, শেষ। কিন্তু ও যদি মনে করে যে না আমি পারবো, এটা কি কারণে হচ্ছে না সেটা আমি ফাইন্ড আউট করব, তখনই ওর কেবল পারার চান্স আছে। আমার ক্ষেত্রে মাশাআল্লাহ আমি যতদিন খেলছি বেশ আমার কাছে মনে হয় মোটামুটি ভালো একটা পারফরমেন্স চলছে, হয়তো ইনশাআল্লাহ আরো ভবিষ্যতে ভালো করতে পারবো। কিন্তু একটা টাইম ছিল যে ন্যাশনাল টিমে খেলার পরে 1-2 বছর খেলার পরে একটা টাফ একটা পিরিয়ড ছিল আমার জন্য, 9-10 মাসে, যখন আমি রানই করতে পারছিলাম না। হ্যাঁ, বোলিংটা মোটামুটি ভালো করছিলাম, কিন্তু ওই টাইমটা আমার মনে হয় এখন পর্যন্ত আমার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সব থেকে টাফেস্ট পিরিয়ড। এমন নিয়ে হয়েছে, আমার যে কোচ ছিল, আমি যাদের কথা শুনি আমার সামনে বসে, আমার মনে আছে এখনো শ্রীলঙ্কাতে আমার সামনে বসে কথা বলতেছে, জাস্ট কিছু কথা বললো, আমার কাছে মনে হয় না আমি লাইফে এত কাঁদছি, কেউ মারা গেলেও এত কাঁদছে আমার কাছে। আমি পুরো, আমার কোলের উপর একটা বালিশ ছিল, পুরো বালিশ ভিজে গেছে, আমি এত কাঁদছি শুধু ওই কথাগুলো শুনে। কি ধরনের কথা? স্যার আমাকে ইন্সপায়ার করার জন্য কথাগুলো বলছে, এবং তখন আমার মনের ভেতর ওইগুলো এমন ভাবে কাজ করছে, আমি মানে নেগেটিভলি নেই, আমি সবকিছুই পজিটিভলি নিয়েছি। কিন্তু আমি যখন ওইগুলো রিয়েলাইজ করতেছি, আমি জানি না, চোখ দিয়ে দেখি অটোমেটিক পানি পড়তেছে। আমি এমন না যে হ্যাঁ আমার কান্না আসছে, ওরকম দেখি পানি পড়তেছে, এবং এমন ভাবে মনে হচ্ছে কেউ ট্যাপ ছেড়ে দিয়েছে, পানি পড়তেছে। তো এখন মনে পড়লে হাসি আসে, বাট ওই কথাগুলো আমার জন্য, আমার কাছে মনে হয় আমার যে এত বেশি শক্তি জোগানোর পেছনের সব কারণই ছিল ওই কথাগুলো, যে ওখান থেকে আমি কাম ব্যাক করতে পারি। মানে আমি এত ইন্সপায়ার্ড হয়েছি কথাগুলোতে। কথাগুলো কি শেয়ার করা যায়? আমার মনে হয় না যে সেরকম কোনো বাউন্ডারি না, আছে। ওরকম কোনো কথাই না, সত্যি কথা। মানে স্বাভাবিকভাবেই, মানে আমি তো সাকিবের দ্বারা কি আর সম্ভব বা এরকম টাইপের কথা? না, আমাকে জাস্ট এসে বলছে যে আমি তো, মানে যেহেতু উনি আমাকে খুবই পছন্দ করে, এখনো আমার কাছে মনে হয় আমি যে কোনো কিছু আমার স্যারের সাথে শেয়ার করি, মানে অন্য কারো কাছে কিছু শেয়ার করি আর না করি, আমার লাইফের এমন কোনো গোপন কোনো কথা নাই যেটা আমি স্যারের সাথে শেয়ার করি নাই। তো বলতে পারেন সব থেকে বড় ফ্রেন্ডও, ইভেন স্যারও আমার সাথে সব শেয়ার করে। তো মানে আমি সাধারণত ব্যাট করতাম 4-5 নম্বরে, তো আমার ওই সময় ব্যাটিং 8 নম্বরে আমি ব্যাটিং করছি। তো স্যার এসে জাস্ট আমাকে বলছে যে আমি তো কোনোদিন কল্পনাও করিনি যে তোর ব্যাটিং অর্ডার 8 নম্বরে আসতে পারে, মানে জাস্ট এই কথাটা বলছে। আর তারপর আরো কিছু বললো যে মানে টেকনিক্যাল কিছু কথা ছিল, বা ট্যাকটিক্যাল কথা এটা একটা ভালো মনে আছে যে তোর কিন্তু এত টেকনিক নিয়ে চিন্তা করার কিছু নাই, মানে জাস্ট কনফিডেন্স দেওয়ার জন্য যতগুলো কথা বলার দরকার ওইগুলো বললো। আর আমি শোনার সাথে সাথে মানে এত কাছে, এবং ওই সিরিজটা গেল, ওই সিরিজটার মনে হয় আর 1-2টা ম্যাচ ছিল, এবং খুবই টাফ টাইম আমার গেছে, একটা ম্যাচেও রান করি নাই আমি। তার আগে আমি খুবই ভালো মানে শুরু করছি আমার ক্যারিয়ারটা, হঠাৎ করে এরকম একটা মানে সবকিছু, মানে পুরো দুনিয়া তখন এমন ছিল আমার কাছে যে আমি যদি আপনি ধরেন আমাকে একটা পজিটিভ কথা বলছেন, আমার পজিটিভ কথাটা, মানে আপনার পজিটিভ কথাটাও আমি নেগেটিভলি নিচ্ছি, মানে আমার মাইন্ডসেটটাই এমন হয়ে গেছিল ওই সময় যে আমি, কেউ আমাকে পজিটিভ কিছু বললে আমি পজিটিভ আর নিতে পারছি না, আমার কাছে মনে হচ্ছে মানে অন্য কিছু একটা বলতেছে, এটার ভেতরে একটা প্যাচ আছে, এটার ভেতরে একটা কিছু আছে। তো আস্তে আস্তে আমি এই জিনিসগুলা ওই টাইমে রিয়েলাইজ করা শুরু করছি যে এখান থেকে যদি আমি মনে করি যে এখান থেকে আর আমি পারবো না, তাহলে আমি আর নাই। আমার কাছে মনে হয় আমার এই একটা বড় শক্তি ছিল যে আমার কাছে ওই সময় মনে হচ্ছে যে না, এখান থেকে আমি বের হব এবং আমি বের হয়ে দেখাবো যে আমি পারি। এই যে আমার জিতটা ছিল, আমার কাছে মনে হয় এটা আমার সব থেকে বড় প্লাস পয়েন্ট ছিল, এবং এখনো আছে। আমার কাছে মনে হয় আমি প্রচুর জিদি, কোন একটা কিছু জিত করলে আমার করতেই হবে। ইনফ্যাক্ট আমার বউ বলে যে তোমার মাথায় যদি কিছু একটা ঢুকে ওটা শেষ না হওয়া পর্যন্ত, মানে কথার কথা একটা জিনিস খুঁজে পাচ্ছি না, আমি হয়তো কাল সকালে খুঁজলেও পারি, আমার এখন ঘুমাতে হবে, আমি ঘুমাই গেলে কোনো প্রবলেম নাই, কাল সকালে খুঁজলেও চলবে। আমি যতক্ষণ না ওইটা খুঁজে পাবো ততক্ষণ আমার ঘুম আসার কোনো চান্সই নাই। তো জিনিসগুলো এরকম, মানে যখন আমার কোনোটা একটা জিত চাপে, জিত ওটা হতেই হবে, আমার মতোই হতে হবে, যেমনি করেই হোক আমার মতো হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এটা ঠিক না, বাট আমি বুঝি যে কোনটাতে আমি ওরকম জিত করা উচিত, এটাও আমি রিয়েলাইজ করতে পারি। এর জন্য প্রস্তুত হতে হয় না পরিস্থিতির? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই হয়, বাট আমি যেটা বললাম যে আমি বেশিরভাগ টাইমে বুঝি যে আমার এই টাইমে এটা জিত করা সম্ভব, এটা আমাকে মানায়, এটা আমি করতে পারি। সাকিব কি তার প্যাশনের ব্যাপারে অনেক বেশি ডেসপারেট? হ্যাঁ, অনেক বেশি।
এবং যতদূর মনে হয় যে সাকিবকে কেউ কোন ঠাসায় করার চেষ্টা কেউ করলে বা সাকিবকে নিয়ে খুনসুটি হলে, স্পেশালি সাকিবের ইগো যদি কোনোভাবে হার্ট হয়ে যায়, তাহলে সাকিব একেবারে সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো রিয়াক্ট করে। ব্যাপারটা কি ঠিক? কিছু কিছু ক্ষেত্রে, তবে এটা অনেক ক্ষেত্রে উপকারও নিয়ে আসে। সে এত বেশি তখন প্যাশনেট হয়ে যায়, এত বেশি ডেসপারেট হয়ে যায়, যেটা হয়তো সেটা তার ক্যারিয়ারে অনেক সময় সহায়ক ভূমিকাও রাখে। অনেক ক্ষেত্রে এরকম আমার মনে আছে, আমি বলতেও পারবো দু একবার যে আমার এরকম ইয়েও হয়েছে, বা যে ওই জিতগুলো আমার যে কত কাজে আসছে, যেভাবে আমার ইন্সপায়ার করছে, ওই প্যাশনটা আমাকে যেভাবে হেল্প করছে আমাকে পরে যে কোনো ক্ষেত্রেই, শুধু ক্রিকেটে না অন্য যে কোনো ক্ষেত্রে আমার পজিটিভ দিকে যাওয়ার জন্য, আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ আমার জন্য। এটা আমি জেনে হোক না জেনে হোক করি, এবং এটা আমার জন্য সবসময় হেল্পফুল হয়। কিন্তু যখন সাকিব, আমার যেটা মনে হয় যে আজকে সময় এসেছে সাকিবের একটা দারুণ অটোবায়োগ্রাফি হওয়ার, যেটি সযত্নে অনেক সম্মানের সাথে আর্কাইভ হয়ে থাকবে ঢাকা এফএম এর আমাদের যে আর্কাইভ সেন্টার, সেখানে আজকের স্টুডিওতে যা ঘটছে সোফার এখন পর্যন্ত, সাকিবের এই বায়োগ্রাফি আমরা সযত্নে আমরা যত্ন করে রাখবো। কিন্তু আমি চেয়েছিলাম যে সাকিবের ব্যক্তিগত জীবন, সাকিবকে আমরা ফ্রেমবন্দি করব, যেখানে সত্যিকার অর্থে ব্যক্তি সাকিবের প্রতিকৃতি ফুটে উঠবে। তাই যদি হয়, আমি বিশ্বাস করি যে ডেসপারেটনেসের কথা সাকিব বলছে, যে বেপরোয়া হয়ে যাওয়ার কথা সাকিব বলতেছে, যে জেদের কথা সাকিব বলতেছে, যে প্যাশনেট হয়ে যাওয়ার কথা সাকিব বলতেছে, সেটা করতে গিয়ে সবসময় কিন্তু সুরে বাঁশি বাজে না। অনেক সময় যখন মানুষ অনেক বেশি ডেসপারেট হয়, অনেক বেশি প্যাশনেট হয়ে ওঠে, তখন অনেক সময় কিন্তু মানুষ নিজের টেম্পারমেন্ট কন্ট্রোলে রাখতে পারে না, মানুষ তখন রং হেটেড হয়ে যায়। অনেক সময় যখন তার ফোকাসটা এত বেশি দৃঢ় থাকে কোন একটি নির্দিষ্ট বিষয়, সেখান থেকে যদি কোনো মানুষ তাকে ডাইভার্ট করে, সে তখন আউটবাস্ট করে, আগুনের মতো জ্বলে ওঠে। এরকম সিচুয়েশন এগুলো কিন্তু সামনে চলে আসে। মানুষ সেটিকে হয়তো এইভাবে চিন্তা করে যে মানুষটি কেন এরকম করলো, বা এই মানুষটির দ্বারা কেন এরকম কিছু হলো। তারা কিন্তু মনের খবর হয়তো সেই সময় আর রাখে না, যে সে একটা সিঙ্গেল কোনো একটি ফোকাস নিয়ে একেবারে আজন্ম নিমজ্জিত আছে, আকণ্ঠ নিমজ্জিত আছে, সেই কারণে হয়তো তখন সে আউটবাস্ট করে বা আগুনের মতো ফুসে ওঠে। বেশ কয়েকবারই এরকম ঘটনা ঘটছে আসলে। আমি কি ঠিকভাবে এটাকে বর্ণনা করতে পারছি? ব্যাপারগুলো কি কারণে হয়? একদম ঠিক। কারণ আমার কাছে মনে হয় আমি আমার কাজের প্রতি এত বেশি অনেস্ট, আমি নিজেও কল্পনা করতে পারি না আমি কত বেশি অনেস্ট। এবং এখানে আরেকটা লাইন যোগ করে দেবো, যে কাজের প্রতি অনেস্ট, এখানে দেশের জন্য, দলের জন্য, এইসব ব্যাপার তো আছে, তার চেয়ে তো অনেক বেশি সাকিবকে ছাড়িয়ে যাওয়ার যে একটা, সেটা তো অবশ্যই আছে। আমি সত্যি কথা, আমার মানে যখনই আমি ভালো খেলি, আমার কাছে মনে হয় আমি তো আরেকটু করতে পারতাম, আমি আরেকটু এই জায়গাটা আরেকটু ভালো করতে পারতাম। তো এই জিনিসগুলো আমার ভিতরে সবসময় কাজ করে। আর আমি যেটা বলছিলাম যে আমি ওই টাইম আমি আমার কাজের প্রতি এত বেশি অনেস্ট, যে ওই টাইমে যদি কেউ একটু আমার কাছে একটু এদিক ওদিকের কথা বলে, আমার কাছে এত খারাপ লাগে যে কেউ একটা এত অনেস্ট ওয়েতে যখন কাজ করছে, তাকে যদি এইভাবে বলতে পারে, তাহলে তো আর ওই কাজটা করার যে ইয়েটাই থাকে না, ইন্সপিরেশনটাই কমে যায় সাধারণত। যদি আমি ওগুলাতে চেষ্টা করি সব সময় যত সম্ভব ফোকাস না করা যায়, কিন্তু জিনিসটা যেটা হয়, ওগুলো মাথার ভেতরে ঘুরতে থাকে। আসলে আপনি পজিটিভ কথা অনেকগুলো শুনলে হয়তো কয়েকটা কথা আপনার মাথায় থাকবে, কিন্তু নেগেটিভ কথা কিন্তু একটা শুনেন, দুইটা শুনেন, ওটা আপনার মাথায় থাকে। এটা হয়তো আমাদের হিউম্যান নেচার। এক্স্যাক্টলি। কারণ যা দিন রাত অতিবাহিত হচ্ছে শুধুই ক্রিকেটকে নিয়ে, ক্রিকেটের সূক্ষ্ম প্রত্যেকটা শর্ট সিলেকশন থেকে শুরু করে আমি কোথায় পিচের কোন জায়গাতে গুড লাইন বল ফেলবো, না কিভাবে আমি বলটাকে টার্ন করব, এগুলো নিয়ে যখন প্রতি মুহূর্তে সে ক্যালকুলেশনের ভেতর দিয়ে যাচ্ছে, তখন যদি মনে হয় যে তাকে কেউ ডিস্ট্রাক্ট করার চেষ্টা করছে বা অন্য কোনো ভাবে তার উপরে কোনো কিছু ইম্পোজ করা হচ্ছে, তখন সে আউটবাস্ট করবে, এই পসিবিলিটি থেকেই যায়। কিন্তু যে মুহূর্তের কথাগুলো আমরা বলছিলাম, আমরা আসলে এই ব্যাপারগুলোকে একটু আমরা ডেলাইটের মধ্যে নিয়ে আসতে চাই সাকিব, যাতে কিছু মানুষের ভুল ধারণা আছে, আজকে সেই ভুল ধারণাগুলো দূর হয়ে যাক। আমরা যখন ক্যামেরাবন্দী হলেন, আপনি আউট হওয়ার পর, আমরা বিশেষ এই মুহূর্তের ব্যাপারটা নিয়ে কথা বলছি, তখন ক্যামেরাবন্দী হওয়ার সাথে সাথে আপনি যে ইঙ্গিত, আপনার যে অঙ্গভঙ্গি, সেটার জন্য এটি শুধুমাত্র দেশে না, ইন্টারন্যাশনালি মিডিয়া সার্কিটে এটি একটা দারুণ আলোড়ন সৃষ্টি হয়। এবং অবশ্যই সবচেয়ে বড় যেটা ক্ষতি হয় সেটি হচ্ছে যে, আমি আপনাকে তখনও বলেছি, অফিয়ারের কথাগুলো বলছিলাম, যে আমার বাবা যিনি গত হয়ে গেছেন, তিনিও বলতেন
যে এত বেশি জোরে আপনার খেলার প্রশংসা করতেন এবং চেঁচিয়ে উঠতেন। আমি বিনয়ের সাথে বলছি, আমি ঈর্ষান্বিত হতাম যে কেন সাকিব না আমি, কেন আমি এতেশাম, এরকমও মনে হতো যে এই ছেলেটার মতো করে খেলতে পারি না কেন। এবং আপনি আপনাকে এটাও বলেছি যে কেউ একজন বলেছিল যে তুমি এর মতো দেখতে, দ্যাট ওয়াজ দ্য সুপার মাই বেস্ট কমপ্লিমেন্ট এভার ইন মাই লাইফ। কারণ এগুলো আমি বিনয়ের সাথে বলতেই পারি। সাকিব বাংলাদেশ অভ্যুদয়ের পর থেকে ওয়ান অফ দ্য বেস্ট সেলিব্রিটি এভার, নট অনলি ইন বাংলাদেশ, অন বিহাফ অফ বাংলাদেশ, ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা বিনয়ের সাথে বলা যায়। সেই সাকিবকে এত মানুষ ফলো করে, সাকিব, বিলিভ ইট অর নট, এবং আমাদের রক্তক্ষরণ হয়, বিশ্বাস করবেন কি না করবেন। আপনার চাইতে বয়সে হয়তো আপনার চাইতে 10-15 বছরের বড়ই হব, আই এম জাস্ট রানিং উইথ 49 রাইট নাও। সহ্য করতে পারি না, কষ্ট হয়, ভেতরে রক্তক্ষরণ হয় যখন উলটপালট কথা বলে কেউ। এবং বিশ্বাস করেন, আমি আমার নিজেকে দিয়ে বলতেছি, আমি এই কথাগুলো বলার সময় নিজেও আবেগপ্রবণ হয়ে উঠতেছি। ইনফ্যাক্ট আপনি যখন এই কাজটা করেছিলেন, এবং ক্যামেরাম্যান যে উদ্দেশ্য নেই সেটি করুক না কেন, যে আপনি আউট হয়েছেন সে কারণে হয়তো আপনার পরে ক্যামেরাটা ধরলো, ন্যাচারালি ধরছে নর্মালি, বাট আপনি হয়তো রিয়াক্ট করলেন ওই ওয়েতে। এটি নিয়ে যখন সমালোচনা হচ্ছে, ইন্টারন্যাশনাল সার্কিটে যখন এগুলো নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, আমার প্রচুর ফ্রেন্ড বাইরে থাকে, তারা যখন এগুলো নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, আই জাস্ট মানে কতবার যে এরকম মৃত্যু হয়েছে। এবং আপনি বিশ্বাস করুন, আমার মতো কত হাজার লক্ষ ইয়াংস্টার আছে যে কি পরিমাণ কষ্ট পাইছে সাকিব। এটা কি বিনয়ের সাথে সাকিব বলা যায় যে আমরা এরকম পরিস্থিতিতে পড়তে চাই না আপনাকে নিয়ে, শুধুই গল্প করতে চাই, শুধুই ভালোবাসতে চাই। কারণ আপনি এত বড় কৃতজ্ঞ জায়গা দিয়ে দিয়েছেন সাকিব। ওই যে মানুষটি ঘাম ঝরাচ্ছে সেই সুদূর কুয়েতে বসে, যে মানুষটি ঘাম ঝরাচ্ছে বাহরাইনে বসে, যে মানুষটি মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশের রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা চালিয়ে রাখতেছে, সেই মানুষগুলোকে অনেককেই চেনে কিন্তু আপনার কারণে, জানেন সাকিব। ইনফ্যাক্ট আপনার এই কথার মাধ্যমে একটা জিনিস তো অবশ্যই আমি সরি, ফার্স্ট অফ অল এটা কখনোই আমার ইন্টেনশন ছিল না। আমাকে দেখাচ্ছিল, আমি জানি যে আমাকে দেখাচ্ছে, বাট জিনিসটা যেটা হয়েছিল এটা অনেকেই হয়তো জানেন না, যে মানে সামনে যে ক্যামেরাম্যান ছিল সে যখন ক্যামেরা নামায়, আমি এই কাজ যেহেতু আমি ওনাকে চিনতাম, আমি পার্ট অফ ফান, কিন্তু পেছনের যে ক্যামেরাটাও আমাকে করেছিল, ফোকাস করেছিল, এটা আমি জানতাম না। মানে মেন এই কারণেই দেখানো মানে জিনিসটা, বাট আমার তারপরেও ওখানে ওরকম করাটা উচিত হয় না, সেটা তো আমি এর আগেও বিভিন্ন জায়গায় বলছি যখনই সুযোগ হয়েছে। আর আপনি যেটা বললেন যে বিশেষ করে মিডল ইস্টে বিশেষ করে যারা ঘাম ঝরাচ্ছেন, যাদের রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ কিন্তু চালু আছে, আমার কাছে মনে হয় যে তারাই একমাত্র দেশের হয়ে কাজ করতেছে। হ্যাঁ, আমাদের ক্রিকেটের মাধ্যমে এখন যেটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে মানুষ বাংলাদেশ সম্পর্কে একটা আইডিয়া হচ্ছে, ধারণা হচ্ছে যে বাংলাদেশ একটা দেশ আছে যেখানে ক্রিকেট খেলা হয়, ক্রিকেটের মাধ্যমে পরিচয় আছে, প্লাস আমাদের গার্মেন্টস সেক্টরটা অনেক বড়। আর আমার কাছে মনে হয় সব থেকে বড় ভূমিকা তাদের, যারা মিডল ইস্টে কিংবা দেশের বাইরে আছেন এবং অনেক হার্ডওয়ার্ক করতেছেন এবং বিদেশি অর্থ দেশে আনার যে কাজটা করছে এবং আমাদের অর্থনীতিকে চালু মানে রেখেছে। আমার কাছে মনে হয় যে তাদের ভূমিকাটা সব থেকে বেশি। আমি আপনাকে একটা উদাহরণ দেই। আমি যখন আবুধাবি এয়ারপোর্টে যাই, আমি যখন দুবাই এয়ারপোর্টে যাই, আবুধাবিতে বেশি বাঙালি। এয়ারপোর্টের থেকে শুরু করে কিচেন বলেন, এয়ারপোর্টের কিচেন, এয়ারপোর্টের লাউঞ্জ থেকে শুরু করে আমি মানে ওখানে ঢুকলে যে ওরা কিভাবে আসে, কিভাবে এসে ভাই একটা ছবি তুলবো, একটা কথা বলে। এবং আমি যখন দেখি যে ওরা দুপুর বেলাতে খেজুর গাছের নিচে বসে আছে, যেহেতু আমরা এবছর আইপিএল খেললাম আবুধাবি এবং দুবাইয়ে, তো এদের অনেকের সাথে আমার দেখা হওয়ার সুযোগ হয় আসলে। তো এদের যে কষ্ট আমি আসলে মানে কল্পনাই করতে পারবেন না আপনি না দেখা পর্যন্ত, যে সামনাসামনি দেখলে আপনি বুঝবেন যে এরা কি পরিমাণ কষ্ট করে। এবং আলটিমেটলি কিন্তু দেশের জন্য এরাই করতেছে, যাদের নাম কখনোই আসে না। তো আমি এদেরকে মানে কিভাবে ধন্যবাদ জানাবো আমি নিজেও জানি না, কারণ আমি এক্সাক্ট ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না যে কি বললে ওরা আসলে ওইভাবে খুশি হবে। বাট আমার একটা কথা দিলে আমার মনে হয় বহু গুণে খুশি হবে। আমার আসলে 20 থেকে 25% লিসেনার সব দেশের বাইরের, স্পেশালি মিডল ইস্টের যারা টেক্সট পাঠাচ্ছে। একটা কথা যদি এখন দিয়ে ফেলেন সেটা তো মনে হয় খুব বেশি। যা পরিস্থিতি হোক না কেন, যত ঝড়ই যাক না কেন, যেহেতু একটা অন্য উচ্চতায় নিজেকে নিয়ে চলে গেছেন, আপনার জন্য পারমিটেড না যে আপনি কোনোভাবে আপনার টেম্পারমেন্ট লস করবেন। এটা আপনার জন্য পারমিটেড না। আমরা বিনয়ের সাথে আপনার ভক্ত হিসেবে বলতে চেষ্টা করছি, আজকের পর থেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। ইনশাল্লাহ এ ধরনের ঘটনা ঘটবে না। ইনফ্যাক্ট আপনি বিশ্বাস করবেন না, আপনি আপনার টেম্পারমেন্ট লস করবেন না আজকের পর থেকে। ইনশাল্লাহ আপনি কথা দিলেন। আমি কথা দিলাম।
কথা দিলেন কথা দিলাম। কথা দিলেন এই একটা ওয়াও ও এটা একটা অনেক গর্বের বিষয় এই প্রাণা ভালোবাসা বাংলাদেশ স্টুডিওর জন্য, গর্বের বিষয় এই লক্ষ লক্ষ মানুষের জন্য যারা পাগলের মতো এই দেশটাকে ভালোবাসে, পাগলের মতো এই দেশের দারুণ এক পতাকাবাহী মানুষটিকে ভালোবাসে, সাকিব আল হাসান। আমি সাকিবকে এরকমই চিন্তা করেছিলাম। সাকিবের সাথে আমার কোনো পার্সোনাল ইন্টারাকশন হয়নি, শুধু আমার একটুকু মনে হয়েছিল এই প্রোগ্রামে আসার আগ দিয়ে যে এরকম উপাখ্যান লিখতে পারে জীবন নিয়ে, জীবনকে যে এরকম একটা উচ্চতায় নিয়ে যেতে পারে, তার মধ্যে অবশ্যই মানুষ হিসেবে যে সাকিব লুকিয়ে আছে, সে সাকিবকে আমরা হয়তো চিনি জানি না খুব কাছ থেকে, কিন্তু সে সাকিব অন্য সাকিব, যে সাকিব আমাদের সামনে আজ উপস্থাপিত হয়েছে। আজকে অনেক বড় একটা কিছু পেলাম আমরা। না, থ্যাঙ্কস টু অলমাইটি যে দারুণ এই ঘটনার সাক্ষী তিনি আমাকে করতে পেরেছেন। ইনফ্যাক্ট ভেতর ভেতর প্রচন্ড কষ্ট ছিল তাকে নিয়ে, কষ্ট বললে ভুল হবে, অনেক অভিমান ছিল। এক লহমা এগুলো দূর হয়ে গেছে যখন সে কথা দিল যে আজকের পর থেকে যত ঝড়ই তার উপর দিয়ে বয়ে যাক না কেন, আমি সাকিব যেহেতু এখন অন্যরকম, আমি এবং সেই মানুষটি হয়তো প্রায় 30 থেকে 35 লক্ষ মানুষের সাথে এখন একসাথে শুনছে। এবং আমাদের প্রোগ্রামটির নামও কিন্তু প্রাণা ভালোবাসার বাংলাদেশ, যেখানে মানুষ ভালোবাসার কথাগুলো শেয়ার করে। আমরা ঠিক ততখানি পবিত্রতা এবং ততখানি সযত্নে সেই ভালোবাসার কথাগুলোকে লালন করি। তো এরকম কোন ঘটনা কখনো দোলা দিয়েছিল মনে? না, ওভাবে না, শুনেও সবাই অনেক হতাশ হতে পারে। বাট আমার কাছে মনে হয়, আমি ইনফ্যাক্ট আমি বিয়ের পরে আমাকে বউকেও বলছি যে আমার ফার্স্ট লাভ হচ্ছে ক্রিকেট, সেকেন্ড লাভ তুমি। অবশ্যই বাবা মা ফ্যামিলি এটা তো আলাদা, আমার বোন এটা তো আলাদা একটা ভালোবাসা, ওটার লেভেল আপনি কম্পেয়ার করবেন না কারোর সাথে অবশ্যই। বাট আমি ওকে বলছি, বাট স্বাভাবিকভাবে ওকে একটু ইয়ে করার জন্য আবার বলি যেটা ক্রিকেট আর তুমি একসাথে। লাভ ওয়াজ অ্যারেঞ্জড অর শিশিরের সাথে সম্পর্কটা? না, আগে তো অবশ্যই পরিচয়, এক্স্যাক্টলি লাভ বলাটা ইয়ে হবে না। হ্যাঁ, বাট আমাদের পরিচয় কাইন্ড অফ রিলেশনশিপ। হ্যাঁ, একটু রিলেশনশিপ প্লাস তারপরে একটু ফ্যামিলি, ভালো লাগা, দেন পরিবারকে সাথে সাথে ইনভলভ করা, পরিবারকে ইনভলভ করা। বা শিশুর সাথে দেখা হয়েছিল প্রথম কবে? ফার্স্ট দেখা লন্ডন। ইন্টারেস্টিং ছিল। বা আমি কাউন্টি খেলতে যাই, কাউন্টি খেলার মাঝখানে যখন ছুটি ছিল কয়েকদিনের জন্য আমি লন্ডন ঘুরতে আসি। তো এর ভেতরে আমি লন্ডন যাওয়ার পরেই ফেসবুকে ওর সাথে আমার পরিচয় হয়। ফার্স্টে সত্যি কথা ছবি দেখার পর আমি ভাবছি যে এটা ফেক প্রোফাইল হবে, এটা আসল হওয়ার চান্স নাই। ভাবলাম যে তাও দেখি, অ্যাড করে দেখি, পরে দেখি না রিয়েল। ইনফ্যাক্ট ওর যাওয়ার কথা ছিল ওর স্কুলের একটা ট্রিপে জার্মানিতে, ভিয়া লন্ডন, ভায়া লন্ডন। তো ও যেটা করে যে ও লন্ডনে থাকে, বলে যে মানে আমাদের কথা হয় যে ঠিক আছে ও যেহেতু লন্ডন হয়ে যাবে যে একদিন থাকার জন্য, হ্যাঁ ঠিক আছে দেখা হবে। তো ওখানে আমাদের 2 দিন দেখা হয় ইনফ্যাক্ট, ওটাই একবার দেখা। এরপরে প্রায় 6-7 মাস পরে আমাদের দেখা হয় আবার। আর এর ভেতরে ফোনে কথা হতো মাঝে মাঝে। দেখা হলো তাহলে লন্ডন। কিভাবে প্রথম যখন দেখা, একটু ডিটেইলসে শুনি সাকি। আচ্ছা, ডিটেইলস প্রথম দেখা, দেন ভেতরে কি ওই যে প্রথম বলটাকে ফেস করার সময় যে দুরু ব্যাপার, ওরকম কিছু কাজ করতেছিল? না, একটু এক্সাইটমেন্ট ছিল। হ্যাঁ, যে দেখা হচ্ছে দেখি। হ্যাঁ, বাট আমি যেটা বলছি যে ওর সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত ক্রিকেট এটাই আমার একমাত্র ফোকাস ছিল। হ্যাঁ, আমি কখনো এটা ইগনোর করতেছি না, আমার কখনো কারোর সাথে কথা হতো না, আমার অবশ্যই কথা হতো, কিন্তু আমি মানে কোনোভাবেই মানে আমি কারো প্রতি যে আমি কোনো ইয়ে ছিল এটা জানে যে মেয়েরা কত বেশি ডেসপারেট সাকিবের? কিছুটা সাকিবকে অনেক পছন্দ করে তারা, মানে বন্যতা অনেক সময় অনেক বড় একটা সৌন্দর্যে রূপান্তরিত হয়। এবং মেয়েদের অনেকের সাথে আমার কথা বলে এই ধরনেরই ফিডব্যাক আমি পেয়েছি, বা তার এই ধরনের কথাই বলতে চেয়েছে। কিছু কিছু ক্ষেত্রে মানে আমি বললাম এই কারণে আমি আমার কাছে কিছু কিছু ওরকম ঘটনা ঘটছে যে কারণে আমি বলতে পারি যে ওরকম ইয়ে ছিল। আমরা শিশিরের ওই প্রথম দেখা হওয়ার ঘটনা একটু শুনি। লন্ডন যেখানে বাঙালি একটা এরিয়া আছে, তো আমি যার বাসায় ছিলাম, যে ভাইয়ের বাসায়, ওর মানে খুবই কোইন্সিডেন্সলি ওর বাসাটা মানে ওর যে রিলেটিভের বাসায় ছিল তার বাসাটাও খুব পাশাপাশি ছিল। তো হয়তো 5-10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল। তো আমরা ওখানে যাই, দুজনই বের হই হয়তো সকাল 12টা-1টার দিকে। তারপর দেখা হলো, ওর একটা ফ্রেন্ড ছিল ওর সাথে। আমরা কোথায় প্রথম দেখাতে হোয়াট অ্যাবাউট দ্য রিঅ্যাকশন, মানে অনেস্ট রিঅ্যাকশন? সত্যি কথা আমি অনেক
কি বলবো, নার্ভাস ঠিক না, বাট আমার কাছে একটু লজ্জা টাইপের লাগতেছিল যে আমি দেখা করতেছি। মানে আমি আমি সবসময় এরকম কখনো হয় নাই যে আমি যে দেখা করতেছি এরকম কোন ইয়ে, তো আমার কাছে একটু লজ্জা লজ্জা লাগতেছিল। তো স্বাভাবিকভাবে তারপরেও আমরা একসাথে বেশ কিছুক্ষণ ছিলাম, কথা টথা হয়, তো আর ফোনে মোটামুটি কথা হতো, ফেসবুকে কথা হতো। তো ওখানে ওই ফার্স্ট দেখা ওই দিন হয়তো 2-3 ঘন্টার মতো দেখা হয়, একসাথে ছিলাম। আমি যে ভাইয়ের বাসায় ছিলাম লন্ডনে, উনি ছিলেন, ওর ফ্রেন্ড ছিল, ও ছিল, তো আমরা সবাই একসাথে দেখা হয়। ওই দিন দেখা হয় এবং ওর পরের দিন কিংবা তার পরের দিন দেখা হয় আরেকবার। তো এই 2 দিনই আসলে লন্ডনে দেখা, এটাই আসলে লন্ডনের স্মৃতি সত্যি কথা বলতে। আর এর পরের বার যখন আবার লন্ডনে আমরা গেছি তখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমি কাউন্টি খেলতেছি, আমরা একসাথে ছিলাম তো গত 1.5-2 মাস, তো আমাদের ওই টাইমটাও ভালো কাটছে। বাট ফার্স্ট দেখা লন্ডনে, সেকেন্ড দেখা এটা আমার ধারণা কেউই জানে না এখন পর্যন্ত। ইনফ্যাক্ট আমার বাসার মানুষও আমার ধারণা জানে না, ওর বাসার মানুষও জানে না। আচ্ছা আচ্ছা। সেকেন্ড টাইম আমার দেখা হয়েছে ওর সাথে ওয়েস্ট ইন্ডিজে। তাই? হ্যাঁ, এটা কেউই জানে না। ওয়েস্ট ইন্ডিজ, তামিম যখন ফ্যামিলি নিয়ে গেল ওই সময় টুরে? না 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 না, তারও আগে, মানে লন্ডনে দেখা হওয়ার পরে, এটা বোধহয় প্রায় 1 বছর পরে। আচ্ছা আচ্ছা। তো সেকেন্ড টাইম আমাদের দেখা ওখানে। মানে ওই যে আমি বলছিলাম যে হোটেলে যে আম চুরি বা সামথিং এরকম। না না না, এটা তো আরো পরের ঘটনা, এটা তো লাস্ট ইয়ার। আচ্ছা শুনি তাহলে। ওয়েস্ট ইন্ডিজ, তো ওয়েস্ট ইন্ডিজ দেখা হলো। হ্যাঁ, ওখানে আমাদের ওখানে 2-3 দিনের মতো ছিল, 3 দিন কি 4 দিন। তো ওখানে দেখা হলো। ওখানে ফার্স্ট অন্যান্য প্লেয়াররাও দেখে, মাশরাফি ভাইয়ের সাথে পরিচয় হয়, তামিমের সাথে হয়। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় মানে হাতে গোনা হয়তো 2-1 সাথে দেখা হয় না, বাকি সবাই ওকে দেখছে ওখানে। তারপরের বা থার্ড টাইম উই মেট ইন বাংলাদেশ, তারপরে বিয়ে হয়ে গেছে আমাদের। তো ওরকম কোনো বড় লাভ স্টোরি নাই। আর ও যখন বাংলাদেশে আসতেছিল তখন আমি ওকে অলরেডি বলছি যে হ্যাঁ, তারপরে বিয়ে হয়ে গেছে আমাদের। এই কথা শোনার পরে যে কতজনের দীর্ঘ নিঃশ্বাস পড়ছে, স্পেশালি মেয়েদের। তারপরে ও যখন আসে, বাংলাদেশ আসার পরে বাসা থেকে তো আগেই আমি বলে রাখছি যে আসতেছে, দেখো যদি মনে হয় যে হ্যাঁ মানে পারমিশন দিবা তাহলে বিয়ে করবো। ইনফ্যাক্ট আমি এটা ওকেও বলি যে আমার যদি বাসা থেকে কোনোভাবে বলে যে না, তাহলে কিন্তু আমি আর আগাচ্ছি না। মানে এটা হলো আমার ইয়েই ছিল ছোটবেলা থেকে, হ্যাঁ মাইন্ডসেটই ছিল যে বাসা থেকে যদি না বলে এটা আমি কখনো ইয়ে করতে পারবো না। কিন্তু আমার একটা কনফিডেন্স ছিল ওর প্রতি যে দেখলে পছন্দ করবে। তো আমি বলছি যে মানে ও জিজ্ঞেস করছে যদি না করে, আমি বলছি দেখো না করলে কিন্তু আমি করতে পারবো না, কিন্তু আমার তোমার উপর কনফিডেন্স আছে যে হ্যাঁ হবে। তো তারপরে দেখে বাসার সবাই বলে ঠিক আছে, তারপরে তো হয়ে গেল বিয়ে। 1 বছর পর আমাদের রিসেপশন হলো, মানে প্রায় আবার মানে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে আমাদের রিসেপশনের ডেট অলমোস্ট ওরকম ইয়ে হয়েছে, কারণ আমাদের টাইমই ছিল না। কারণ আমাদের ইনফ্যাক্ট ওই সময় মানে প্রিপারেশনও ছিল না যে আমাদের বিয়ে হয়ে যাবে। সাকিব শিশিরের দাম্পত্য জীবন কতদিন আজ? 1.5 বছর। এটা কত জুন মাস 1.5 বছর। 1.5 বছর। সবচাইতে এক্সট্রিম রোমান্টিক কোন মুহূর্ত শিশিরের সাথে, যেটার কথা মানে জাস্ট টার্ন অ্যারাউন্ড রিলেশনশিপের কথা চিন্তা করলে ওই মুহূর্তের কথা মনে হয়? অনেকগুলোই আছে, কারণ আমরা লন্ডনে, আমি যেটা বললাম লন্ডনে আমাদের খুব ভালো টাইম কাটছে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের জন্য, আমার পাকনা আরজেরা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডে দারুণ গান বাজায় দিয়েছে, একদম এক্সট্রিম রোমান্টিক বলেছে, সাথে সাথে তুই তো জান্নাত মেরি। ওয়েস্ট ইন্ডিজ আমাদের খুব মানে লন্ডনটা আমাদের জন্য ছিল স্পেশাল, বিকজ আমাদের ফার্স্ট দেখা লন্ডন ছিল। সেকেন্ড টাইম আমাদের দেখা ছিল ওয়েস্ট ইন্ডিজ। তো আমাদের ওয়েস্ট ইন্ডিজে বিয়ের পরে আবার যাওয়া, এটাও আমাদের জন্য স্পেশাল ছিল। তো আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়াতে আমাদের টাইমটা খুব ভালো কাটছে। আমাদের বিয়ে হওয়ার পরে ফার্স্ট আমি আরো অস্ট্রেলিয়াতে যাই। না এক্স্যাক্টলি হানিমুন বলা যাবে না, কারণ আমার সার্জারির জন্য আমি গেছিলাম। তো কাইন্ড অফ হানিমুনও হয়ে গেছে ওখানে, সেমি হানিমুন যেটাকে বলা যায়, কারণ যেহেতু পায়ের সার্জারি ছিল তো ওভাবে হাঁটতে টাটতে পারতাম না। তো ওখানে আমার কাছে মনে হয় আমরা আমাদের সব থেকে বেশি ছবি তুলছি, এবং আমি একটা ক্যামেরাও নিয়ে গেছিলাম। মানে যত পারছি ছবি তুলছি, এবং এত পরিমাণ ছবি তুলছি পুরো সিডনির ছবি মনে হচ্ছিল ওটার ভেতরে। আসার আগের দিন তো যে কয়েকজন বাংলাদেশের সাথে পরিচয় হয়েছিল, তো সবার সাথে একসাথে ডিনার করার জন্য আমরা একটা জায়গায় গেছি। তো ট্যাক্সি ক্যাব থেকে নামছি,
ক্যামেরাটা রেখেই নেমে গেছে আর কি। হায় রে। তো আমাদের সিডনির ওই ছবি কোনোটাই নাই। এই ট্যাক্সি ক্যাবে থাকলো। হ্যাঁ, কিন্তু যেহেতু এটা ফার্স্ট টাইম আমরা বিয়ের পরে বাইরে গেছি, তো ওটা আমাদের জন্য খুবই স্পেশাল ছিল। আর প্রতিটা মুহূর্তে আমার কাছে স্পেশাল লাগে, আমার কাছে মানে খুব একটা শিশিরের কোন জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে? সবকিছু, সবকিছু। আসলে সবকিছু আমি ভালোবাসি তো সব দিক থেকে, এমন না যে কোনো দিক থেকে বাস কম বেশি। ওর সাথে আমার গল্প করতে ভালো লাগে। সাকিব কিন্তু শিশিরের ব্যাপারে অনেক বেশি পজিটিভ, অনেক বেশি। এবং এসব বিষয় নিয়ে আমাদের বন্ধুরাও কিন্তু অনেক কথা বলার চেষ্টা করছে। কিছু কথা শুনি। এক্স্যাক্টলি, একটু কি গানটা শুনতে ফারুক যে পিকচারাইজেশন করেছে এই গানটির সাথে, তুই আখি হেকে ঠান্ডা, সুপার। দিলটাকে মানে অন্তরকে ঠান্ডা করা, আর কিছু জানতে চায় না, শুধু একটা কথা জানতে চায়, তুজমেরা। আমরা যদি বিশ্বাস করি না, কিন্তু বলার চেষ্টা এটা যে ভালোবাসা বা প্রেম এমনই একটা প্রেমময় জিনিস যে তোর মাঝে যেন আমি রবকে খুঁজে পাই। ইনফ্যাক্ট সাকিবকে নিয়ে যখন কথা বলছি তখন কিন্তু তার ভালোবাসার মানুষ, তার সমস্ত ইন্দ্রিয় যেখানে কেন্দ্রীভূত শিশির, তার সাথে কথা না বললে সমস্ত কিছুই কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। এখন আমি সেই মানুষটিকেই আমি স্বাগত জানাতে যাচ্ছি, এবং আপনারা যারা আমাদের সাথে আছেন সবাইকে সাথে নিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের ভাবিকে, আমাদের শিশির ভাবিকে। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি, আমরা সত্যি সত্যি অনেক বেশি আনন্দিত এবং সত্যি অনেক বিনয়ের সাথে বলছি যে আমরা বারবার বলছিলাম যে ভাবিকে আমরা ফোনে নিতে চাই, এবং সাকিবের এই ভালোবাসার মানুষটির সাথে আমরা প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে কথা বলতে চাই। ভাবি, আপনার ভালোবাসার মানুষটি আমাদের সাথে উপস্থিত আজকে হট সিটে, এবং তিনি বলছিলেন আপনার এবং তার জীবনের কথা, এবং সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে বলছিলেন যে গোটা সিডি তুলে ফেলেছিলাম আমার এসএলআর ক্যামেরাতে, বাট আনফর্চুনেটলি সেই ক্যামেরাটা সেই ট্যাক্সি ক্যাবে থেকে গেছে, যেটি আর নিয়ে আসা সম্ভব হয়নি। এই মানুষটিকে ঘিরে আপনার অবজারভেশন কিভাবে? আর কথা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, খুবই। আমরা আপনার সাথে। জি, আপনি কি শুনতে পাচ্ছেন ভাবি? তুমি একটু ফাঁকা জায়গায় যাও, তাহলে শুনতে পাবো। হ্যালো ভাবি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি কি শুনতে পাচ্ছেন? না, কথা খুব ভেঙে ভেঙে আসছে, কথা বোঝা যাচ্ছে না। আপনি আমাদের সাথে ফোনে থাকুন। ইনফ্যাক্ট আমরা ফোনটা ডিসকানেক্ট করে আরেকবার রিকানেক্ট করার চেষ্টা করি, আমার মনে হয় শোনা যাবে। ভাবি, কি এখন শুনতে পাচ্ছেন? ইনফ্যাক্ট আরেকবার আমরা ট্রাই করব ভাবিকে ফোনে নেওয়ার জন্য, এবং আমরা কথা বলছিলাম সাকিবকে নিয়ে। কথা না শোনা গেল, সাকিব কিছু বললে সে কথা অবশ্যই পৌঁছে যাবে শিশির ভাবির কাছে। এবং না বললে অনেক বেশি অসম্পূর্ণ থেকে যায় আজকের যে আপনি অলরেডি আমাদের সাথে ফোনে আছেন ভাবি, এখন শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি ভাবি, প্রথমে আপনাকে ধন্যবাদ। আমাদের কথা বেশি জোরে শোনা যায়। আপনি এখন আমাদের সাথে ফোনে আছেন। ইনফ্যাক্ট আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রাণাব ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে। ভাবি, আপনি কি জানেন যে মানে আমাদের এই দ্য বিগেস্ট সেলিব্রিটি এভার ইন বাংলাদেশ, সেই মানুষটির পক্ষ থেকে সবচাইতে এক্সপেক্টেড পার্সন, এবং সেই কারণে আপনি আমাদের অনেক শ্রদ্ধার একটা বড় জায়গা জুড়ে আছেন। এই মানুষটিকে ঘিরে আপনার অবজারভেশন কিভাবে? ক্রিকেটের কথা বলিনি, ক্রিকেটের বাইরে। ক্রিকেটের বাইরে তো সে খুব ভালো একজন হাজবেন্ড। Actually, a girl would dream of to have him. সত্যি কথা, ও হয়তো ভাবতেছে আমি বলতেছি, আমি সেটাই ভাবতেছি। সেটাই সে ভাবতেছে, বলেছে অলরেডি। না, সে নিজেও জানে। ভাবি, আমাদের ভালো, নিজেই বলে আমি অনেক ভালো একটা হাজবেন্ড। নিজেই বলে, সবসময় বলে যে আমি খুব ভালো একটা হাজবেন্ড। হ্যাঁ, তুমি অনেক ভালো একটা। আমরা একটা জোরে করতালি দিয়ে দিলাম এর জন্য। ভাবি, আপনার এই ভালোবাসার মানুষটি অনেক বেশি রোমান্টিক কি, নাকি একটু কাঠখোট্টা প্রকৃতির? মাঝে মাঝে অনেক রোমান্টিক হয়ে যায়, ফুল নিয়ে আসে রাতে। এবং আজকে মনে হয় ভাবি, আজকে মনে হয় স্পেশাল প্ল্যান আছে লং ড্রাইভে যাওয়ার, রাইট? হ্যাঁ, আপনি জানেন কি করে?
আমি প্রেডিকশন করেছি ভাবি, আমাকে লাভগুরু বলা হয় এই প্রোগ্রামে। আমার প্রেডিকশন ছিল যে এরকম কিছু হতে পারে। এরকম কি পসিবিলিটি আছে ভাবি? হ্যাঁ, পসিবিলিটি তো আছে। আমাদের নতুন গাড়িতে লং ড্রাইভে যাবো। ভাবি আপনারা অনেক ভালো থাকুন, কারণ এই মানুষটিকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন, অনেক অনেক চাওয়া, অনেক ভালোবাসা, অনেক আদরের জায়গা জুড়ে থাকে এই মানুষটি। ভাবি আপনি অনেক ভালো থাকবেন। ইনফ্যাক্ট আপনার কাছ থেকে আমি সিডনি ক্যামেরার প্রসঙ্গে আরেকবার আসতে চাচ্ছি। সাকিব, আপনি জিজ্ঞেস করেই ফেলেন, যদিও 30-35 লক্ষ মানুষ সাক্ষী হবে, প্রশ্নটা আপনি করেই ফেলেন যে প্রশ্নটা করতে চাচ্ছেন সিডনির ওই ক্যামেরা নিয়ে স্পেশালি। ওই ক্যামেরা হারানোর মানে ঘটনাটা জানতে চাচ্ছে, মানে কিভাবে আমরা ক্যামেরা হারালাম সিডনির। মানে আমি যেটা বলছিলাম যে ফার্স্ট টাইম আমরা বিয়ের হওয়ার পরে ফার্স্টে ওখানে যাই, তো সেমি হানিমুন টাইপের আর কি। কারণ হচ্ছে বিয়ের পরে ফার্স্ট আমরা সিডনিতে যাই, যদিও আমার সার্জারি টাইম ছিল, তারপরেও খুব স্পেশাল সব জায়গায় আমরা ঘুরছি এবং আমাদের খুবই ভালো টাইম কাটছে। তো সেগুলোই বলছিলাম আর কি। এবং এটাও বলছিলেন যে গোটা সিডনি আমি ওই ক্যামেরা বন্দি করেছিলাম, কিন্তু ভেরি আনফরচুনেট। হ্যাঁ, ইনফ্যাক্ট এরপরে ওর চেহারাটা দেখার পরে আমার এত খারাপ লাগছে, আমি বলছি যে তোমার জন্য হলেও আমি আরেকবার সিডনিতে আসবো এবং শুধু আমরা ছবি তুলবো আবার। এবং ওইটাকে কোনোভাবে এক্স্যাক্টলি ট্র্যাক করা যায়নি না যে গাড়িতে? না, আমি অনেক ট্রাই করছি। ইনফ্যাক্ট যতগুলো ট্যাক্সি ক্যাব থাকে সবগুলোর হেড অফিসে ফোন করা হয়েছে। আসলে জিনিসটা যেটা হচ্ছে, যেহেতু পিসের সিটে ছিল, যদি নেক্সট কোনো কাস্টমার যায় এবং বসে, ও যদি দেখে নিয়েও নেয়, ট্যাক্সি ড্রাইভার হয়তো টেরও পাচ্ছে না, হয়তো ট্যাক্সি ড্রাইভারও নিতে পারে, কিন্তু কে নিছে এটা তো আসলে বলা মুশকিল। ভাবে আপনি কি জানেন যে আপনাকে নিয়ে আপনার প্রিয়তম এই মানুষটি আপনাকে নিয়ে অনেক বেশি পজিটিভ? ও আরো বেশি। তবে মাত্রা মনে হয় মাত্রাতিরিক্ত সাকিবের পক্ষ থেকে আপনার দিকে হতে পারে, যেহেতু আমি ওর ওয়াইফ, ছেলের একটু বেশি দেখায়। আরেকটা ক্ল্যাপ আপনার জন্য। দেখাই হয়তো না, সাকিবের মধ্যে আসলে এই ব্যাপারগুলো হয়তো কাজ করে। তারপরে সে খুব, মানে বলবো কি, আমাদেরকে আমরা হাজবেন্ড, সেটা আমার মনে হয় না। আমাদের মনে হয় আমরা এখনো মনে হয় ডেট করতেছি অমন। এইটা একটা ভালো কথা বললেন। আর সাকিব মানে এই কথা বলে বারবার পার পাচ্ছিল যে না, আমরা ওইরকম কাইন্ড অফ রিলেশনশিপ অর সামথিং ব্লা ব্লা এইভাবে বলার চেষ্টা করছিল। কিন্তু আপনি ঠিক বলেছেন যে আমরা এখনো প্রেমময় এই সম্পর্ক থেকে বের হতে পারিনি। আমাদের দুইজনের সাইডে ইনলসরাও বলেছে, দেখি দুইটাকে দেখে মনে হয় যে দুইটা পিচ্ছি পিচ্ছি ইয়ে করতেছে, মানে মনে হয় না যে আমরা হাজবেন্ড ওয়াইফ, টেনাটেনি সংসার আর কি। এবং এটা ভালো লাগে দেখতে, ভাবি যে সাকিব যেখানে যাচ্ছে আপনি সাথে আছেন। দিস ইজ অল অ্যাবাউট দ্য রিলেশনশিপ, দিস ইজ অল অ্যাবাউট দ্য লাভ অ্যাকচুয়ালি। এবং এটা সাকিবকে অনেক বেশি অনুপ্রাণিত করে, সাহস যোগায়, শক্তি যোগায়, যে কারণে তো মাঠে এরকম বড় বড় কীর্তি সে তৈরি করতে পারে। স্পেশালি আইপিএল এর কথা যদি বলা হয়, সাকিব কি অদ্ভুত পারফরমেন্স আমরা দেখলাম। যে আমি যতদূর মনে হয় যে আইপিএল এর 10 জন সেরা প্লেয়ারের মধ্যে, অফকোর্স 10 জন, আমি 5 জনের মধ্যে বলবো বিনয়ের সাথে যে ইউ আর ওয়ান অফ দ্যাম, যে পারফর্ম করেছে। এবং শিশির কিন্তু অনেক বড় দাবিদার। সে যদি আপনি এগুলো কিন্তু ইগনোর করতে পারেন না। আমি ওই জন্য ধরে দিচ্ছি আর কি। ওর সামনে শাহরুখ খান তো আমাকে টিপস দিচ্ছে কিভাবে বেটার হাজবেন্ড হওয়া যায় আরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিরকম টিপসটা কি ছিল? তুমি বলবা না আমি বলবো? বলবা না টায়ার্ড, তুমি ঘরে এসে কখনো বলবা না তুমি টায়ার্ড। তো আমি শাহরুখ খানকে বললাম যে হ্যাঁ, কিছু টিপস ওকে মানে দেওয়ার দরকার। আচ্ছা আচ্ছা, মানে দেখা যাচ্ছে সারাদিন খেলার পরে এসে বাহানা চলবে না কোনো। না, টায়ার্ড বলা যাবে না। হ্যাঁ, গো ফর লং ড্রাইভ। আমি বলবো যে শাহরুখ খানের চেয়ে আমার হাজবেন্ড অনেক ভালো। এক্স্যাক্টলি আরেকটা ক্লাব। কারণ শাহরুখ খান আর সাকিবের মধ্যে বেসিক যে ডিফারেন্স আমার কাছে মনে হয় যে শাহরুখ অনেক বেশি মিডিয়া ওরিয়েন্টেড পার্সন, বাট সাকিব যা ফিল করে তাই হয়তো বাইরে শো অফ করে। আমাদের কাছে যা মনে হয়, দেখে যা বুঝি আর কি। এবং ভাবি এমন কোন কথা যা হয়তো সেভাবে বলা হয়ে ওঠেনি। আপনি কি জানেন যে এখন যখন আপনি কথা বলছেন, প্রায় 30-35 লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে আপনার কথা শুনতেছে। সবাই আমরা সাক্ষী হতে চাই আপনার এই ভালোবাসার, ভালো লাগা মুহূর্তে। কিছু একটা বলুন আপনার এই ভালোবাসা মানুষটিকে ঘিরে। তারপরে ভাবি, এটা কিন্তু সাকিব কিন্তু আপনার একার না, গোটা বাংলাদেশের সম্পদ। আমরা এটা শুনতে এ দাবি রাখতেই পারি। কিছু একটা বলুন, আমরাও সাক্ষী হয়ে থাকি আপনাদের ভালোবাসার মুহূর্তের।
নতুন করে বলবো ফর্মালিটিস, একদম আমি ওকে অনেক ভালোবাসি, সবকিছু আর মিলিয়ে সবসময় পাশে থাকবো নো ম্যাটার হোয়াট। আরো কিছু মানে একদম সবকিছু মিলিয়ে তাকে বলা হয়ে ওঠে না। ফর্মালি কিন্তু অনেক সময় বলতে হয় ভাবি, এরকম কিছু আর কি, সবকিছু মিলিয়ে। ফর্মালিটিস অত মেইনটেইন করি না, আজকে আমার বলতে একটু হেজিটেট লাগতেছে। তারপরে ভাবি আমি আসলে আপনাকে একটু শুনতেই চাচ্ছি। ইনফ্যাক্ট আমরা ওর ব্যক্তিগত জীবনও তো আসলে কিছুটা হলো জানতে চাই, যেহেতু বাংলাদেশের হি ইজ দ্য বিগেস্ট সেলিব্রিটি। কিছু একটা বলুন এই ভালোবাসার মানুষটিকে ঘিরে। এও শুনতে চাচ্ছে, কিন্তু আমাকে কিন্তু সে টিজ করতেছে পিছন থেকে, আপনি দেখতে পাচ্ছেন না, সেও শুনতে যাচ্ছে। ভাবি প্লিজ গো অ্যাহেড। ও আসলে শুনতে চাইতেছে। এক্স্যাক্টলি আমাকে টিজ করতেছে। আই এম সরি, আমি মিথ্যা বলছিলাম, এমনি আপনাকে বলানোর জন্য সরি। তারপরে ভাবে বলেন প্লিজ ওটা সে বলেন। বুঝতে পারবে, ওটাও বুঝতে পারতেছে, এই কারণে জিজ্ঞেস করছে যে আচ্ছা আচ্ছা, আসলে না না সে জিজ্ঞেস করেনি, সে আমি আসলে শুনতে চাচ্ছি। ইনফ্যাক্ট আমার টেক্সট বক্স মানে ব্লাস্ট হওয়ার জোগাড়, এত মেসেজ আসছে অলরেডি, মনে হয় কত 18,000 এর উপরে টেক্সট আসছে নাকি না? না, অলমোস্ট 30,000 30,000 টেক্সট। এক্স্যাক্টলি। ভাবি আপনি কি শুনতে পেলেন? 30,000 এর উপরে টেক্সট আসছে এই অল্প সময়ের মধ্যে। এনিওয়ে ভাবি অনেকেই শুনতে চাচ্ছে, প্লিজ বলুন এই মানুষটিকে ঘিরে হ্যাঁ আপনার। তাড়াতাড়ি বলো, তাহলে তাড়াতাড়ি যেতে জানেন আপনি তো আমাকে স্পটে ফেলে দিলেন। আমরা তো সারাদিনই একজন আরেকজনকে বলতে থাকি আই লাভ ইউ, আই লাভ ইউ, দিনে মানে 40 বার বলা হয় আই লাভ ইউ, আই লাভ ইউ। ও অনেক ভালো একজন, খুবই কেয়ারিং একটা হাজবেন্ড। আর হ্যাঁ আমি খুবই পজেসিভ অ্যাবাউট হিম। আর হচ্ছে কি বলবো, খুবই 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 একটা ভালো একটা মানুষ, মানে মনের দিক দিয়ে ও খুবই একজন অসাধারণ একটা মানুষ। মানে যা ও খুবই আর লাগবে না বলা, হ্যাঁ থাকো, আরেকটু বললে দেখা যাচ্ছে ইমোশনাল হয়ে কে। পছন্দ করতেছে। হ্যাঁ হ্যাঁ, আর আরেকটু বললে দেখা যাচ্ছে আমি কেঁদে দিতে পারি। না না, চোখ কিন্তু আসলে লাল হয়েছে, চোখ লাল হয়েছে ভাবি, তোমার কান্না দেখে সমস্যা নেই, তুমি কাঁদো, আমি তোমার কান্না দেখি। চোখ লাল হয়েছে ভাবি, বিলিভ মি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। প্লিজ কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ। কথা যে আমরা একজন আরেকজনের প্রতি অনেক ইমোশনাল, জি ভাই, মানে কিছু একটা বললে মানে আমিও খুব ইমোশনাল হয়ে যাই। ধরেন মাঝে মাঝে যদি কিছু একটা বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, সেইগুলো আমরা দুজনই খুবই খুবই ইমোশনাল মানুষ বলতে গেলে। ভাবিও তো এইসব কিছু ডিজার্ভ। আমি বললাম যে আমি সত্যি কথা মন থেকে বলতেছি, একটা মেয়ে আসলে একটা ড্রিম করতে পারে এমন একটা হাজবেন্ডের জন্য, সত্যি সত্যি। শাকিব আর কি কি আর বলবো, মানে খুবই ভালো এখন বাংলা মুভির মতো আমি বলতেছি সামস, খুবই কেয়ার করে আমার জন্য। মানে একটা মেয়ে যা চায় সবই ওর মধ্যে আছে। মানে যেটা মানে আপনি মুভিতে দেখেন, একটা মেয়ে আশা করতেছে আমার হাজবেন্ড আজকে আমার জন্য ফুল নিয়ে আসবে আর রোমান্টিক ডিনারে নিয়ে যাবে। বিয়ের পরেও আমরা যেভাবে এগুলো মেনটেন করি, আমার মনে হয় অনেক হাজবেন্ড রয়েছে এমন মেনটেন করে না, যে ডিনারে যাওয়া, রোমান্টিক ডিনারে যাওয়া, মানে ওয়াইফের জন্য ফুল নিয়ে যাওয়া, মানে লেট নাইট পর্যন্ত মুভি দেখা, এগুলি আমার ইচ্ছা না করে। হ্যাঁ, আর মুভি দেখতে যে কি হয়, যখন ঘুম চলে আসে একজনের, সে ঘুমায় যায়, আর জামাই ঠিকই দিকে থাকে দেখার জন্য। সেটা কি ধরো এটা মাসে হয়তো একদিন আমি ঘুমাই গেছি, আর সারাক্ষণ সবসময় তুমি ঘুমাই যাও। আমি সারাদিন কি করি, আমি ঘুমাবো না, ভেতর থাকো দেখবো। এবং সব ঠিক আছে, ভালোবাসার এই যে খুনসুটি এটি সত্যি অনবদ্য ছিল, কিন্তু এগুলো যখন শুনছিলাম তখন চিন্তা করছিলাম আমাদের মানে আমার বউ আবার আজকে আমাকে বাড়িতে ঢুকতে দিবে তো। খাওয়া যায়, দেখা গেছে মাসের কয়েকদিনই অনেকদিনই আমাকে খাওয়া যায়, এটা খুবই রেগুলার। যে ও খাওয়াই দিলে আমি অনেক বেশি খাই। মাশাআল্লাহ, ওয়াও। এবং ওর খাওয়ানোটা মনে হয় অনেকখানি ক্যালোরি ফ্রি, কারণ তারপরে আপনি কিন্তু নিজের ফিজিক কিন্তু দারুণ ভাবে মেনটেন করতে পারেন। হ্যাঁ বলো, তোমার এটার এই ডিজাইনটার কারণ কি, যে তুমি ইয়ে আছো বলো। না না না, তুমি যে ব্যাখ্যাটা দাও যেভাবে। হ্যাঁ, ও নাকি হাই মেটাবলিজম আছে, ন্যাচারালি আমার অনেক হাই মেটাবলিজম, সো আমি খেলেও আমি ওয়েট গেইন করি না। আচ্ছা, এবং অন দ্য আদার হ্যান্ড শাকিবের কাছে আমরা শুনতে চাইবো, শাকিব ভালোবাসার এই মানুষটি এত ভালোবাসা, এত কনফিডেন্ট আপনার প্রশ্নে, যেটি বড় বেশি অভাব বাংলাদেশে এখন। আপনি জানেন না যে আমার এই 5 বছরের ক্যারিয়ার এই রেডিও, এই যে এরিনাতে, এফএম এরিনাতে,
এবং এই ধরনের জীবন নির্ভর উপাখ্যান নিয়ে আমি প্রোগ্রাম করি। আমি শুধু ফ্রাস্ট্রেশন, চারিদিকে এই যে রিলেশনশিপ নিয়ে আত্মবিশ্বাসের অভাব, ভরসার অভাব, পরস্পরকে ভালোবাসার অভাব, এটা নিয়ে এত বেশি ফ্রাস্ট্রেশন, এত বেশি আনরেস্ট এখন রিলেশনশিপ গুলো, এত বেশি ব্রকেন, এইসব ঘটনাগুলোকে ফ্যাসিলিটেট করছে। সেই জায়গাতেই যে ভালোবাসার কথাগুলো শুনে মন ভালো হয়ে গেল এবং অনেকেই কিন্তু ইন্সপায়ার্ড হলো আপনাদের এই ঘটনাটা শুনে। আপনি ভালোবাসার মানুষটিকে উদ্দেশ্য করে কিছু বলেন, বা এমন কোন কথা যে কথা হয়তো শেয়ার করা হয়ে ওঠেনি, আজ এই লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে আপনি বলতে পারেন, প্লিজ। এবার তো আমি ভাবি তো শুনছেন, রাইট? এখন তোমার টার্ন। এক্স্যাক্টলি, ভাবি শুনছেন তাহলে? আচ্ছা, আমার তো মনে হয় না তোমাকে বলার দরকার আছে, তোমার তো বোঝা উচিত। আমার কাছে মনে হয় না যে মুখে বলা অতটা ইম্পর্টেন্ট, তত না কাজে করা ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় আমি কাজই করি। তারপরে যাই না, অবশ্যই আমি যেটা বললাম একটু আগে বলে দিয়েছি অবশ্য, যে ক্রিকেট আর তোমার ভালোবাসা এখন আমার কাছে সমান সমান। আর হচ্ছে অবশ্যই আমার লাইফের পার্ট এখন। তোমাকে ছাড়া সত্যি কথা একদিন থাকা চিন্তা করি না আমি, সেটা তুমি খুব ভালো করে জানো যদিও। আর তুমি জানো যখন আমি তোমাকে ছাড়া একদিন কিংবা কিছুক্ষণ থাকি তারপরে কি রিয়াকশন হয়, কিংবা কিভাবে SMS দেই, কিংবা কতবার ফোন দেই দিনে, তো কিংবা কোথায় কোথায়, মানে হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, যদি আমাদের সবগুলাই এক, মানে আমি SMS দেই কিংবা হোয়াটসঅ্যাপ করি একই জিনিস, কিন্তু আমি সবগুলোতেই দিতে থাকি। তো সত্যি কথা বলতে এখন তো আমি ইমোশনাল হতে পারি না, বুঝো না, একটু দেখাতে হয় যে ইমোশনাল হওয়া যাবে না, ছেলে তো। তো এত বেশি কিছু বলতে পারবো না, জাস্ট এতটুকুই যে ভালোবাসতে থাকবো এবং যতদিন ইনশাল্লাহ দুজন বেঁচে আছে। এইভাবে ভালোবাসা, এইভাবে মুগ্ধতায় আপনারা সারা জীবন, আপনাদের জীবন, ইনফ্যাক্ট জীবনের শেষ মুহূর্তেও শিশির আপনাকে উদ্দেশ্য করে এবং সাকিব আপনাকে উদ্দেশ্য করে আমি প্রার্থনা করছি স্রষ্টার কাছে, এবং লক্ষ লক্ষ মানুষগুলোকে সাথে নিয়ে প্রার্থনা করছি যে জীবনের শেষ দিনে যখন একদম বুড়ো হয়ে যাবেন, একদম হয়তো এমন মনে হচ্ছে যে আর কয়টা মুহূর্ত একসাথে কাটাতে পারবো, এই মনে হয় চলে যাচ্ছে সাকিব বা শিশির পরস্পরকে ছাড়া। টাইটানিকের ওই মুভির মতো যে লাস্টে যখন পানি উঠে যাচ্ছে বুড়া বুড়ি একসাথে, যদি এরকম কোন সিচুয়েশন আসেও, আমি মাঝে মাঝে এমন চিন্তা করি ওকে ছাড়া আমি মানে একটা সেকেন্ড, ইভেন আমার ফ্রেন্ডসদেরকে সবসময় বলি যে আমি কারো যদি কোনো সিচুয়েশন দেখি আমার নিজের কাছে খুবই কষ্ট লাগে, কান্নাতে। আমি চিন্তা করি যে আমি একটা দিন আমার হাজবেন্ডের কাছে চিন্তা করতে পারি না। সেটাই, এবং সেরকম সময় আসলে যেন তখনও মনে হয় যে আর একটা দিন, আর একটা মুহূর্ত, আর একটা সেকেন্ড যদি একসাথে কাটাতে পারতাম, একসাথে থাকতে পারতাম। অনেক ভালো থাকবেন শিশির, আপনাকে অনেক ধন্যবাদ। ইনফ্যাক্ট আপনার মতো মেয়ে আমরা কল্পনা করেছিলাম সাকিবের পাশে। ভালো লাগলো আপনার কথা শুনে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কথা বলছি সাকিবের সাথে, এতক্ষণ কথা বলছিলাম শিশিরের সাথে, এবং সাকিবের সাথে কথা বলতে গিয়ে অনেকগুলো প্রসঙ্গ উঠে এসেছে। ব্যক্তি সাকিবকে আমরা কাছ থেকে জেনেছি, বুঝেছি এবং দেখেছি, এবং সেক্ষেত্রে আমরা সবসময় আশা করি, সবসময় স্বপ্ন দেখি যাতে করে কোনোভাবেই কোনো খারাপ কিছু সামনে। এবং এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাচ্ছি আরেকবার ফর্মালি আমাদের ভাবি শিশিরকে, ধন্যবাদ জানাচ্ছি সাকিবকে প্রাণাব ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে আসবার জন্য, আমাদেরকে এত চমৎকারভাবে সম্মানিত করবার জন্য। এবং যখন এসব নিয়ে কথা বলছি আমার দৃষ্টি বন্ধিত আছে একটি জায়গাতে অ্যাকচুয়ালি, এবং সাকিবও বলছিল যে আমি ইউএনএসএফ এর সাথে কাজ করছি এবং এই সব ভালো বিভিন্ন কাজের সাথে আমি জড়িত থাকতে পছন্দ করি। আর আমার জীবনে যদি কিছু অ্যাচিভমেন্ট থেকে থাকে, আমার জীবনে যদি কিছু ভালো লাগার উপলক্ষ থেকে থাকে, তার একটি হচ্ছে পথ শিশুদেরকে কাছ থেকে দেখা, তাদের জন্য অনুভব করা, তারা যখন কষ্ট পায় সেটা অনুরণিত হতে দেখা আমার হৃদয়ের মধ্যে। সেই ব্যাপারগুলো অনেক অনেক ভালো লাগার একটা মিনিট। এক্স্যাক্টলি, আমি পথ শিশুদের নিয়ে একটা কথা বলতে চাই, বা আমার একটা জাস্ট ঘটনা, মানে আমার কাছে মনে হয় আমার সব থেকে, যদি আমি স্পর্শকাতর কোনো ঘটনা বলি, এটা হলো 1 নাম্বার। আমি একটা রেস্টুরেন্টে, গুলশানে একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হয়েছি মাত্র, গাড়িতে উঠলাম, তো ওই যে বেরি ফুলগুলা বিক্রি করে না, তো একটা ওই বাচ্চা এসে আমাকে বলতেছে ভাইয়া ফুলগুলা নেন। আমি বলতেছি দেখ ভাঙড়ি টাকা নাই, ফুলগুলা নেবো না, তুই যা। তা বলতেছে ভাইয়া আপনার ফুল নেওয়ার জন্য টাকা দেওয়া লাগবো না, আপনি একটা 6 মারেন।
আমাকে যখন এই কথা বলছে আমার চোখ দিয়ে পানি চলে আসছে, মানে আমি যদি চোখ বন্ধ করি আমার এখনো গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে। তো ফুল দেওয়া লাগবে না, আপনি একটা ছয় মারেন। মানে ও অতগুলো ফুল, মানে আপনি যদি চিন্তা করেন হয়তো ওটাই ওর আর্নিং, মানে ও সারাদিন ওই ফুলই বিক্রি করছে আর কি হয়তো। তো এই জিনিসটা এমন একটা ইমোশনাল ব্যাপার ছিল আমার কাছে যে ও এসে বলতেছে যে ফার্স্টে ফুল নিতে বলছে, আমি বলছি ভাঙটি টাকা নাই, ফুল নিব না। তো বলতেছে ভাইয়া ফুল নেন, আপনার টাকা দেওয়া লাগবো না, আপনি একটা ছক্কা মাইরেন। তো আমার শোনার সাথে মানে আমি যদি ওই সময় চোখ বন্ধ করি আমার চোখ দিয়ে পানি পড়ে যাবে, মানে আমার কথা শোনার পরে এত খারাপ লাগছে। আমি সাথে সাথে ওকে 1000 টাকা দিয়ে বলছি ভাই তোর ফুলও রাখ, তুই শুধু আমার জন্য দোয়া করিস আমি তোর মানে 6 মারে দেখাইতে পারি। মানে এখনো আমি ইমোশনাল হয়ে যাচ্ছে আসলে। মানে এই জিনিসগুলো যে আমার কত, এরকম আরো 2-1টা আছে, এরকম আরো 2-1টা ঘটনা আছে। তো এই জিনিসগুলো যে আমাকে কত ফিল করি আমি। আরো 2-1টা ঘটনা, আরেকটা ঘটনা শুনি। আরেকটা ছিল ইনফ্যাক্ট মানে পিচ্চি বাচ্চা আর কি আছে, এর সাথে আমার আবার প্রায় দেখা হয় আর কি, এখন খাতিরের মতো হয়ে গেছে সত্যি কথা। বনানী ঠিক ওই যে কাকলির মোড়টার ওখানে গেলেই প্রায় দেখা হয়। দেখা হইলেই দেখা যাচ্ছে আমি আমার বউ রয়েছি, বল যে আঙ্কেল ফুলগুলো লন, ভাবির মনটা জয় করেন। দেখা যাচ্ছে পাশে থেকে আরেকটা বলতে জয় তো করেই লইছে, এই কারণেই তো পাশে বসে আছে, তাই ভাবি ফর্সা আপনি কালা। তো এদের সাথে এইগুলা আমার যে কি মজা লাগে। ওর সাথেও এর আগে যেন কি একটা ঘটনা ঘটছিল আমার এক্স্যাক্টলি মনে নাই, এবং ওই সময় আমি ওকে কিছু টাকা দিছি। এরপর থেকেও আমার গাড়ি দেখলেই, আমার গাড়ি যতক্ষণ ওই জ্যামে থাকবে ততক্ষণও আমার সাথে থাকে এবং এইসব কথা বলতে থাকে। তো আমার কাছে একদিক থেকে মজা লাগে, একদিক থেকে খারাপ লাগে। ইনফ্যাক্ট আমরা অলরেডি প্ল্যানও করছি আমি আমার ওয়াইফ যে মানে আমাদের তো অনেক খেলার কাপড় থাকে যেগুলো প্রয়োজন হয় না এবং ইয়ে ভরা থাকে। তো আমাদের অলরেডি প্ল্যানও আমরা করছি যে আমরা গাড়ির পেছনে রাখবো, যখনই এদেরকে দেখবো দিয়ে দিব যাদেরকে ওরকম আমরা দিতে পারি। এবং আমরা চেষ্টা করি দুইজনই সবসময় কিছু ভাঙটি টাকা রাখার জন্য, কারণ আমাদের বিশেষ করে যারা অনেক বয়স্ক, যারা অনেক পিচ্ছি এদের দেখলে আমাদের খুবই খারাপ লাগে, মানে দুইজনের দিকে তাকাই থাকি যখন কিছু দিতে পারি না এদেরকে। তো এই জিনিসগুলো আমাদের কাছে খুবই খারাপ লাগে, মানে আমি দেখতেই পারি না সত্যি কথা। তো আমি যখনই কোনো সুযোগ পাই, কোনো কিছু হয়, আমি চেষ্টা করি এতিমখানায় কিংবা কোথাও এক জায়গায় মানে কোনো না কোনো দিক থেকে হেল্প করা। একবেলা যদি খাওয়াতে পারি, কোনো কিছু দিতে পারি, তো আমার কাছে এই জিনিস মানে আমার কাছে মনে হয় এটাই আমার অ্যাচিভমেন্ট যে আমি এটা করতে পারলাম ওদের জন্য। শাকিব তো এমনই হওয়া উচিত অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট এমন হওয়ারই তো কথা। আমাদের দেশের সবচেয়ে বড় তারকা যে জলজল করতেছে তার মধ্যে এরকম কিছু থাকবে না তা তো হতে পারে না। এই শাকিবকেই তো আমরা ক্যামেরা বন্দী করতে চাই। এবং শাকিবের পাশে যে মানুষটি বসে আছে সেই পথ শিশুদেরই একজন যে আমাদের সাথে আজকে রিপ্রেজেন্ট করছে। নাম কি তোমার? ইয়াসিন। ইয়াসিন, এখন তুমি কি জানো যে তোমার পাশে কে বসে আছে? চেনো ওকে? কে সে? সাকিব হাসান ভাইয়া। সাকিব হাসান ভাইয়া। সাকিব হাসান ভাইয়া তো নাটক করে নাকি? না। তাহলে ক্রিকেট খেলে। সাকিব ওর সাথেও কিন্তু কথা জমবে, একটু কথা বলেন, ভালো লাগবে ওর। কেমন আছো তুমি? ভালো। কোথা থেকে আসছো? কয়েলবস্তি থেকে। ওরে বাবা, এটা কই? গোদারঘাট। ওরে বাবা, আমি তো জায়গার নাম শুনি না, ঢাকার ভেতরই। না, এর সাথে আমার দেখা না। আমি তো ফার্স্টে ভাবছি যে এর সাথে বোধহয় আমার এই গুলশান টুলশান কোথায় এক জায়গায়। জার্সিটা দেখছে? হ্যাঁ, জার্সির পিছে আবার 10 নম্বর। তুমি কি আর্জেন্টিনা সাপোর্টার নাকি? মেসি? মেসি সাপোর্টার তো আমিও। তুমি বড় সাপোর্টার না আমি বড় সাপোর্টার, এটা বলো আগে। কেন আমি? তুমি তো 10 নম্বর পরে আছো, আমি তো 10 নম্বর পরেও নাই, তুমি বড় সাপোর্টার। না আপনি। না তুমি। সাকিব কথা বলছিল ইয়াসিনের সাথে। ইনফ্যাক্ট এখনই সেই মুহূর্ত, যে মুহূর্তটা শুরু করাটা আমাদের জন্য সত্যিকার অর্থে অনেক বেশি প্রেস্টিজিয়াস। যেমন গত বছর শুরু করেছিলাম, এটা এন্ড করেছিলেন ডিএমপি কমিশনার বেনজির ছিলেন, সাথে ছিল মুশফিক এবং সেই সাথে ছিল নাসির, এবং এই ব্যক্তিত্বরা এটার দারুণ একটা এন্ডিং করেছিলেন। আমি যতদূর জানি যে আপনি ক্যারিবিয়ান ট্যুরে থাকবেন। হোপফুলি আপনাকে হয়তো আমরা পাচ্ছি না এবার ঈদে, যখন আমরা এটা এন্ড করব, যখন এটা হ্যান্ড ওভার করবো ইয়াসিনদের কাছে, কিন্তু শুরুটা তো আপনাকে দিয়ে করতে পারছি, সেটি সত্যি আমাদের জন্য ইটস রিয়েলি প্রিভিলেজ। আমি প্রিভিলেজ যে আমি এরকম একটা কাজের সাথে থাকতে পারলাম। আমি আরো বেশি খুশি হতাম যদি আমি মানে আসতে পারতাম শেষ টাইমে, কিন্তু খুব সম্ভব হয়ে উঠবে না এবার। বাট অবশ্যই আপনাদের এই উদ্যোগের জন্য শুভকামনা থাকলো, কারণ
এটা মানে এমন একটা জিনিস যে আপনি করার পরে নিজের কাছে আপনার ভালো লাগবে। আর সব থেকে বড় জিনিস মানুষের কাছে এটাই যে নিজের কাছে নিজের ভালো লাগাটা। তো আমার কাছে মনে হয় ইনফ্যাক্ট আমরা যারা শুনছি তারাও যদি কোনো দিক থেকেও কোনোভাবে হেল্প করতে পারি, এমন হবে না যে শুধু টাকা দিয়ে হেল্প করতে হবে, জামা কাপড় দিয়ে হেল্প করতে হবে, হয়তো একটা কথায় অনেকের হেল্প করতে পারে। তো আমরা যেভাবে পারি, আমি অন্তত চাবো যে সবাই আসুন আমরা এরকম ভাবে সমাজের কাজ করি এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আমরা তো স্বপ্ন দেখছি সাকিব, আপনি থাকাতে স্বপ্নটা আর একটু বেড়েছে। সেটা হচ্ছে যে এইবারের ঈদে আমরা চাচ্ছি না যে একজন পথশিশু নতুন কাপড় ছাড়া যেন তাদের ঈদ করতে ইনশাআল্লাহ। না হয়। এবং আমার স্বপ্ন কিন্তু সবসময় অনেক বড়, আমি কিন্তু অনেক বড় চিন্তা করি। আমি বলতেছি না যে আমি কি চিন্তা করি, বাট আমি যে জিনিসই চিন্তা করি আমি অনেক দূরে এবং অনেক বড় চিন্তা করি। তো আশা সাকিব, করি- এই বয়সের সময়টা তো রিকল করতে পারেন আপনি, ইয়াসিনের যে বয়স, যে বাসে বসা আপনার, আমার এখনো মনে আছে সকালে ফুটবল, ঈদের সময়কার কথা মনে আছে, তখন ড্রেসের জন্য কি পরিমাণ এক্সাইটেড থাকতাম আমরা চাঁদরাতে। কেউ কাউকে দেখাতাম না Exactly. যে হ্যাঁ ড্রেস দেখানো যাবে না, ট্রাঙ্কের ভেতরে একদম কেউ দেখবে না তো দেখবি না, আর যদি দেখে ফেলে কি কান্না, আমার ড্রেস দেখে ফেললো ঈদের আগে। আর এই ভালো লাগা থেকে ইয়াসিনরা হাত ছাড়া যেন না হয় এই দেশে, চেষ্টাটা তোমরা করতেই পারি সাকিব। অবশ্যই চেষ্টা করতে পারি, বা আমরা আমাদের পক্ষ থেকে যার যেখান থেকে যে অবস্থান থেকে যতটুকু করা সম্ভব আমরা, আমার মনে হয় যদি এই চেষ্টাটা করি, বা আমরা অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। এক্স্যাক্টলি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি শ্রোতা বন্ধু যে সাকিব নিজেও কিন্তু ইয়াসিনের জন্য অলরেডি কাপড় পারচেজ করে নিয়ে এসেছেন নিজে পছন্দ করে, এবং জিন্সের প্যান্ট আমি দেখছি, ফুল স্লিভ শার্ট দেখছি ইয়াসিনের জন্য, যেটি এখন সাকিব, না ফুল স্লিভ না সরি হাফ স্লিভ শার্ট, এবং সেটি এখন সাকিব ইয়াসিনের কাছে পৌঁছে দিবে। ইনফ্যাক্ট আমি চাচ্ছি যে হ্যাঁ পরায় দেন ইয়াসিন। দাঁড়াও, হাত দাও এর ভেতর দিয়ে। খুব চমৎকার একটা মুহূর্ত। ইনফ্যাক্ট আমরা এটা ভাগ্যবান যে আমরা দেখতে পাচ্ছি, আমরা অ্যাটলিস্ট বন্যা দিয়ে এখন সাকিব নিজে থেকে ইয়াসিনকে শার্টটি পরিয়ে দিচ্ছেন, যে শার্টটি তিনি পছন্দ করে নিয়ে এসেছিলেন। তিনি নিজেও বলছিলেন যে আমি এটা ওপেন করব, আমি কাউকে দিয়ে শুরু করতে চাই নিজে হাতে, তাহলে আমার ভালো লাগবে। ইনফ্যাক্ট এই ভালো লাগাগুলোই আমাকে শক্তি যোগাবে 22 গজের ওই ছোট্ট দূরত্বটিতে। সেখানে আমাকে ভাগ্য দেবতা আমার প্রতি সুপ্রসন্ন হবে, সেখানেই হয়তো বড় বড় ইনিংস আমি খেলতে পারবো যখন স্রষ্টা আমার প্রতি সুপ্রসন্ন হবেন। এবং প্রত্যেকটি বোতামের ঘাট পর্যন্ত লাগিয়ে দিচ্ছেন সাকিব, কলাটা ঠিক করে দিলেন, এবং এইভাবে এখনই কেমন যেন একটু বিমর্ষ দেখাচ্ছিল, এবং সেই রূপটা সাথে সাথেই যেন পরিবর্তিত হলো, অন্যরকম দেখাচ্ছে এখন এই ইয়াসিনকে। এবং আমরা সত্যি প্লিজড এবং সত্যি আমরা সম্মানিত বোধ করছি যে এই সাথে আমাদের ঢাকা FM এর চেয়ারপারসন আমাদের মাঝে উপস্থিত, তিনিও কিন্তু তার পক্ষ থেকে একটি গিফট ইয়াসিনের কাছে পৌঁছে দিচ্ছেন। দিস ইজ সো ফার দ্য গোল্ডেন মোমেন্ট যে আমাদের অথরিটির চেয়ারপারসন তিনি উপস্থিত আমাদের বাংলাদেশের বিগেস্ট সেলিব্রিটি, এবং সব মিলিয়ে অনেক দারুণ একটি মুহূর্ত। এইভাবে যে শুরু করতে পারলাম সেটি আমাদের বিশ্বাস যে চমৎকার একটি জায়গাতে নিয়ে যাবে, এবং আমরা যে স্বপ্ন দেখছি, কল্পনা করতেছি যে সবাই আমাদের সাথে থাকবেন, এবং অবশ্যই আমাদের স্বপ্ন পূরণ হবে যে ঢাকা শহরের একজন পথশিশুকে এবার আমরা নতুন কাপড় ছাড়া ঈদ হোক সেটা চাইব না, বা এটা হবে না। থ্যাঙ্কস এ মিলিয়ন টু দ্য বিগেস্ট স্টার সাকিব। থ্যাংক ইউ আওয়ার চেয়ারপারসন, যিনি ইনফ্যাক্ট সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই চমৎকার কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঢাকা অথরিটির পক্ষ থেকে চেয়ারম্যান ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত চমৎকার কাজকে সামনে থেকে নিজে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার জন্য। আজ এখন রাত বাজে প্রায় 1:30টার কাছাকাছি, তারপরে তিনি ছুটে এসেছেন এই ভালো কাজের সম্পৃক্ততা জানাতে। সাকিব, শেষ মুহূর্তে আপনার পক্ষ থেকে যদি সব মিলিয়ে কিছু বলবার থাকে। ইনফ্যাক্ট আমরা কাল থেকে কাপড় কালেকশনে যাচ্ছি, এবং আমার মনে হয় আরেকটা ঐতিহাসিক ঘটনার সম্মুখীন হতে যাচ্ছি আমরা। ফার্স্ট তো আমি যেটা বলছি যে আমার কাছে সবসময় ওরকম এক বড় বড় ব্যাগ ওই আমাদের খেলার ব্যাগ ভরা এক্সট্রা কাপড় থাকে। তো আমি একটা কাজ করব অন্তত, এই কাপড়টা যে করেই হোক আমার ফুফাতো ভাই আছে, ওর মাধ্যমে আমি এখানে আপনাদের কাছে এটা একটা শুরু। আশা করি সবাই যার যার পার্ট থেকে যেভাবে পারে হেল্প করবে। আর মানে আমি যেহেতু স্বপ্ন বড় দেখি, তো আমি সবসময় চাই বাংলাদেশ হবে পৃথিবীর সব থেকে সুন্দরতম একটা দেশের ভেতরে, কয়েকটা সুন্দরতম দেশের ভেতরে পড়বে, এবং সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাব। আর তার জন্য আমাদের অবশ্যই এরকম পথশিশু যাদের এরকম হেল্প দরকার আমাদের অবশ্যই করতে হবে, যাতে করে আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ
এবং আমি সত্যি ব্যক্তিগতভাবে আমি খুব খুশি সাকিব, ব্যক্তিগতভাবে খুশি। আপনি নিজেও দেখেছিলেন, কথা বলতে গিয়ে আমার চোখের কোনায় পানি চলে এসেছিল, যে কষ্ট লাগার কথা বলছিলাম যখন বিভিন্ন রকমের ইনসিডেন্ট বা বিভিন্ন রকমের ঘটনা জন্ম দেয়। কিন্তু আজকে আপনি আমাদেরকে কথা দিয়েছেন আমাদের প্রাণা ভালোবাসা বাংলাদেশ স্টুডিওতে যে আমি সাকিব আমার দ্বারা কোন রকমের এমন কোন ঘটনার সূত্রপাত ঘটবে না যে ঘটনাটা আপনারা দেখতে চান না, এমন কোন ঘটনা। এটা আমাদের জন্য সত্যি অনেক বড় পাওয়া। সাকিব, আমরা অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে আপনাকে বিদায় দেওয়ার সময় চলে এসেছে। খুশি হচ্ছি, গর্বিত হচ্ছে এই ভেবে যে ব্যক্তি সাকিবকে সত্যি আমরা ক্যামেরা বন্দী করতে পেরেছি, এবং আপনি কথা দিয়েছেন সেটা আরেকবার আপনি অ্যাকনলেজ করেছেন। এক্স্যাক্টলি, অবশ্যই, এবং সেটি কন্টিনিউ হবে। অনেক ভালো থাকবেন, অনেক বড় করে বাঁচবেন। শিশির সাকিব দারুণ এই জুটি সারা জীবন সেইভাবে বেঁচে থাকুক যেভাবে তারা স্বপ্ন দেখে। অনেক ভালোবাসা আপনার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। বিদায় নিচ্ছি ইয়াসিনের কাছে, বাট বিদায় নিব চেয়ারম্যান ম্যামের কাছে। তার আগ দিয়ে এক লাইনে ছোট্ট করে তার অনুভূতিটা আমি একটু জানতে চাই। অনেক আনন্দিত সাকিব এখানে আসাতে। আর সাকিবের মুখে একটা কথা শুনলাম না, কিন্তু ঢাকা এফএম শুনলাম না। সাকিব, একবার বলো ঢাকা এফএম কে অনেক ধন্যবাদ। অবশ্যই ঢাকা এফএম কে অনেক ধন্যবাদ, বা আমাকে আনার জন্য না, সব এই প্রোগ্রামের মাধ্যমে যে একটা মহৎ উদ্যোগ ঢাকা এফএম এর ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামের মাধ্যমে, আমি চাই এই প্রোগ্রামটা বাংলাদেশ যতদিন আসছে কন্টিনিউ করুক, এবং এই প্রোগ্রামের মাধ্যমে এটা একটা অবশ্যই মাধ্যম, এর মাধ্যমে পথশিশু, হেল্পলেস যারা বাচ্চারা আছে এবং আরো বিভিন্ন ক্ষেত্রে যাদেরকে আমাদের সাহায্য করা জরুরি, আমরা যেন সেটা করতে পারি। ধন্যবাদ FM 90.4, আর ধন্যবাদ ভালোবাসার বাংলাদেশ। এই তো সামনে